কোশ্চেনটা আমরা একটু হাতে করি। হুম। আপনারা কিসে দেখেন, কোশ্চেনটা পড়েন, পড়ার পরে আপনারা দেখেন এটার মধ্যে আপনারা মনে করেন 12 নম্বরের কোশ্চেন। 12, 12 নম্বরে কতক্ষণ সময় পাবেন বলেন দেখি। হ্যালো, হ্যালো। তার 21 মিনিট সময় পাবো। হ্যাঁ, বিসমিল্লাহ করেন, 21 মিনিট স্টার্ট ফ্রম নাও। আজকে বেশি এগুলোই করতে হবে, চ্যাপ্টার 5-এ যাবো এরপর পরই। একটা কোশ্চেন করে এরপর চ্যাপ্টার 5-এ চলে যাবো। চ্যাপ্টার 5 অত বড় না, খুবই ম্যানেজেবল। পড়তে খুব বিরক্তি লাগে বইতে, কিন্তু কিন্তু টুকটাক ছবি টবি দেখলে বোঝা যায় যে কোথা থেকে কি আসতেছে। ইনশাল্লাহ আমরা দেখবো। আগে কোশ্চেনটা করি, 4টা 40 আপনাদের টাইম স্টার্ট নাও। আপনারা এই কোশ্চেনের এই অংশটুকুর একটা স্ক্রিনশট নেন, বাই চান্স যদি ডিসকানেক্টেড হয়ে যায়। নিয়েছেন সবাই? জি স্যার। আর এইটা হচ্ছে রিকোয়ারমেন্ট, দুইটা। নিয়েছেন? জি স্যার। কিছু বললেন? স্যার স্ক্রিনশট নিয়েছি। আচ্ছা, ফাইন। 4টা 40 শুরু করেন। হুম। উইল স্পিক এট 4:40 ইনশাল্লাহ। জি, সালাম আলাইকুম। লিখতে পেরেছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। স্যার হ্যাঁ, লিখতে পেরেছেন? স্যার দুইটা কোশ্চেনে স্যার তিনটা তিনটা পয়েন্ট লিখতে পারছি। গুড। বলেন না। স্যার প্রথম রিকোয়ারমেন্টে চেয়েছে হচ্ছে এই এঙ্গেজমেন্টটা ডিসকন্টিনিউ। ডিসকন্টিনিউ করতে কি করা লাগবে? এটা 1 নম্বর। এটা স্যার লিখছে হচ্ছে প্রথমে স্যার পার্টনারকে জানাবো, এরপর হচ্ছে ম্যানেজমেন্টের দুটার দুই গভর্নেন্স এর সাথে আমরা কন্ট্যাক্ট করব যে তারা যে রেকটিফাইটা করে নাই এর জন্য। আর হচ্ছে স্যার তারা রেভিনিউ এক্সপেন্ডিচার ক্যাপিটাল এক্সপেন্ডিচারে বুক করছে, তো এইটা কি তারা ঠিক করবে কিনা। আচ্ছা। আর স্যার সেকেন্ড কোশ্চেনে আমরা যে অ্যাকশনটা, যেহেতু স্যার ফ্যামিলি ইনফ্লুয়েন্স বিজনেস, এই জন্য স্যার ম্যানেজমেন্টের ইন্টিগ্রিটি চেক দিতে হবে আমাদের। হুম। এরপর স্যার আমরা প্রিভিয়াস ইয়ার অডিটরের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি। আর হচ্ছে স্যার এখানে একটা থ্রেট আছে, ওনারা মডিফাইড রিপোর্ট নিবে না, এইটারে স্যার আমরা সেফগার্ড নিতে পারি স্যার, আত্মসাৎ করতে পারি। আচ্ছা, অন্য কেউ কিছু লিখেছেন?
হ্যালো, ক্লাসিক স্টুডেন্ট এত কম? স্যার, অডিটর হিসেবে যদি স্যার ইন্ডিপেন্ডেন্স অপিনিয়ন না দেওয়া যায় তাহলে তো স্যার সেটা নেওয়াই উচিত না আমাদের। আচ্ছা, প্রথম কোশ্চেনটা কি বলছে? প্রথম কোশ্চেনটা বলেছে যে আপনার ডিসকন্টিনিউ করতে কি স্টেপ নেওয়া লাগবে, আর নতুন এনগেজমেন্টের জন্য কি কি এথিক্যাল কোড দ্বারা আপনার ফার্মের কনসিডার করা উচিত একসেপ্টেন্স, সরি এঙ্গেজমেন্ট একসেপ্ট করার আগে। এটা ইউজুয়ালি পরে একসেপ্টেন্সের একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার রিলেটেড কোশ্চেন, বাট ইউজ ইউর কমন সেন্স। যে প্রথমটাতে আমরা আসি, প্রথমটাতে আমরা ডিসকন্টিনিউ করতে কি করা লাগে। লেভেল ওয়ান, প্রথমত আপনার মনে রাখবেন যে আইডিয়াল সিচুয়েশনে আপনি যখন একটা এঙ্গেজমেন্ট নিবেন, এটা আপনার প্রথম পয়েন্ট, যে এঙ্গেজমেন্ট আপনি যখন নিবেন তখন আপনার সর্বাত্মক চেষ্টা করতে হবে অল দ্য স্টেপস ইউ শুড আন্ডারটেক টু কমপ্লিট দ্য এঙ্গেজমেন্ট। এখন যদি দেখতেছেন যে সাকসেসফুল কমপ্লিশন অফ দ্য এঙ্গেজমেন্ট ইজ ভেরি আনলাইকলি, তখন আপনার এবং পোটেনশিয়ালি ইন্টিমিডেটিং এনভায়রনমেন্ট, তখন আপনার কি করতে হবে? উইথড্র করার চিন্তা করতে হবে। উইথড্র করতে হলে কি করা লাগবে? প্রথমত এক ফার্মের সবার পার্টনার লেভেল ফার্স্ট পয়েন্ট হচ্ছে ফার্মের সমস্ত পার্টনারের সাথে আলোচনা। সেকেন্ড হচ্ছে আইসিবি তে একটা নোট দেওয়া, এক্সপ্লেন করা যে কেন আপনারা উইথড্র করছেন, ঠিক আছে, এবং রেফারেন্স দিয়ে চিঠি দেওয়া, টেকনিক্যাল স্ট্যান্ডার্ড, এথিক্যাল কোড ইত্যাদি ইত্যাদি। থার্ড পয়েন্ট হচ্ছে হইলো গিয়ে লিগাল অ্যাডভাইস আপনার নেওয়া লয়ারের সাথে, যেটা আমি এখন করতে চাচ্ছি। এই ব্যাপারে তোমাদের আইনগত কোনো বাধা বিপত্তি আছে কিনা। ফোর্থ স্টেপ হচ্ছে হইলো গিয়ে যা যা এভিডেন্স কালেক্ট করছেন সেগুলো ক্লায়েন্টকে ফেরত দেওয়া, অরিজিনাল থাকলে অরিজিনাল সহ। অ্যান্ড ফাইনালি লাস্ট বাট নট দ্য লিস্ট, আরজেসি থেকে পারলে 23B উইথড্র করা, যেটা আপনারা দিয়েছিলেন মনে আছে, ওই অ্যাকসেপ্টেন্স করার সময় 23B দিয়েছিলেন ওইটা। কোশ্চেন টু তে আমি কি আমার কোশ্চেনগুলোর উত্তরগুলোটা কি অ্যাকসেপ্টেবল মনে হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন আপনাকে বলছে নতুন এঙ্গেজমেন্টের আগে আপনার আইএসবি করবেন যে কি হচ্ছে। যেমন মনে করেন প্রথমে আপনি দেখবেন যে এটা আপনার কোনো থ্রেট টু কমপ্লায়েন্স অফ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। ফান্ডামেন্টাল প্রিন্সিপাল কি ছিল? আইওপিসিপি, ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, প্রফেশনাল বিহেভিয়ার, কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড, বলেন, বলবেন এখন। ফান্ডামেন্টাল প্রিন্সিপালটা লাস্ট ক্লাসে পড়েছিলাম, আইওপিসিপি, ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, প্রফেশনাল বিহেভিয়ার, কনফিডেন্সিয়ালিটি, আরেকটা কি বলেন? প্রফেশনাল বিহেভিয়ার। প্রফেশনাল বিহেভিয়ার তো বললাম, আর Professional due diligence ইন্টেলিজেন্স। কনফিডেন্সিয়ালিটি, and confidentiality. কনফিডেন্সিয়ালিটি বলছি। কম্পিটেন্স, কম্পিটেন্স আপনার যোগ্যতা আছে কিনা, Competence. Competence. প্রফেশনাল কম্পিটেন্স। আইওপিসিপি, একটা পি যে প্রফেশনাল বিহেভিয়ার, আরেকটা পি যে প্রফেশনাল কম্পিটেন্স। আচ্ছা, এটা আপনার আছে কিনা এক নাম্বার। পোটেনশিয়াল থ্রেট কি কি থাকতে পারে, তারপর হচ্ছে ক্লায়েন্ট, থার্ড হচ্ছে ক্লায়েন্ট কোন ইলিগাল অ্যাক্টিভিটিস জড়িত কিনা। তারপর আপনার ফার্মের পিরিয়ডিক্যালি রিভিউ করবেন যে এই ক্লায়েন্ট যে আমরা নিছিলাম অন্যান্য ক্লায়েন্টের কি অবস্থা আছে আপনার ফার্মের ভিতরে, এটা ঠিক আছে। এবং শুধুমাত্র সেই সব এঙ্গেজমেন্ট নিবেন যেগুলা আপনারা করতে পারেন। যা দিল, টাকা দিল, আমি নেওয়া স্টার্ট করলাম, হবে না। কারণ কি আমরা একটা কোয়েশ্চেন ফলো করছিলাম, দেখছেন ওই যে সাস্টেনেবিলিটি রিপোর্টিং এর উপরে লাস্ট ক্লাসে মনে আছে, যেটা গ্লোবাল কোম্পানি সাস্টেনেবিলিটি রিপোর্টিং এর উপর একটা সার্টিফিকেশন চেয়েছিল, রিমেম্বার? লাস্ট ক্লাসে করেছিলাম যে জি স্যার। যেসব জায়গায় এক্সপার্ট লাগবে সেসব এক জায়গায় নিবেন, হায়ার করবেন, সাফিসিয়েন্ট নলেজ অফ দ্য ইন্ডাস্ট্রি হায়ার করে নিবেন, এবং ডাইরেক্টলি এক্সিস্টিং অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলবেন। নতুন ক্লায়েন্ট নেওয়ার আগে সাবধান। আর ক্লায়েন্ট নেওয়ার পরে এখন ছেড়ে দিতে চান, তখন আপনার মনে হবে যে ওই যে পার্টনারের ডিসকাশন নিবেন, লিগাল অ্যাডভাইস নিবেন, আইসিবি রে জানাবেন, কারণ দেখে টেকনিক্যাল কোডের রেফারেন্স রেফারেন্স দিয়ে ক্লায়েন্টের ডকুমেন্ট ফেরত দিবেন, এন্ড পারলে আরজেসি থেকে 23B উইথড্র করবেন। কথা বুঝে গেল? Yes, sir. ওকে, এখন আমরা আরেকটা কোশ্চেন করবো আজকে। একটু কোশ্চেন কিসে হবে এটা করেন দেখি। 15 মিনিটস, ছোট্ট কোশ্চেন, 15 মিনিট। একদম লিখতে পেরেছেন? হ্যালো, 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 হ্যালো স্যার। কেউই কি নাই? সবাই চলে গেল? স্যার, হ্যালো স্যার। হ্যাঁ স্যার, বলেন স্যার, লিখতে পেরেছেন কিছু? স্যার ফার্স্ট কোশ্চেনটা স্যার দুইটা পয়েন্ট লিখতে হবে স্যার। কোশ্চেন গুলো আগে বুঝান থেকে আমারে।
আমার কোশ্চেনটা বুঝাইলে আমার খুব ভালো লাগবে, বুঝছেন? কোশ্চেনটা একটু বুঝান। কেউ কথা বলতেছে না। এইখানে হচ্ছে স্যার ওরা বলতেছে এই যে এঙ্গেজমেন্ট আমরা যদি অ্যাকসেপ্ট করি সেই ক্ষেত্রে আমাদের কি কি ইথিক্যাল ইস্যু চলে আসবে এবং আমরা এর এগেনস্টে কি কি অ্যাকশন নেব। তো স্যার ফার্স্ট কোশ্চেনে এখানে দেখতে পাচ্ছি যে ওনারা একই এঙ্গেজমেন্ট লেটারে এক্সটার্নাল অডিট প্লাস হচ্ছে ইন্টারনাল কন্ট্রোলের একটা রিপোর্ট চাচ্ছে, যেটা কিনা স্যার আমাদের সেলফ রিভিউ থ্রেটে চলে যায়। আর হচ্ছে স্যার এখানে ফার্মের টোটাল রেভিনিউ হচ্ছে স্যার 7.2 মিলিয়ন, তার ভিতরে ওই একটা অডিটেই পাবো আমরা হচ্ছে প্রায় 1 লাখ টাকার মতো, সরি স্যার 10 লাখ টাকার মতো। এটা স্যার হাই ফিস হয়ে যায়, এটা একটা সেলফ ইন্টারেস্ট রেটের। বি আচ্ছা, কোশ্চেন বি কাছাকাছি স্যার যাচ্ছে অ্যান্সার না। করতে পারিনি স্যার। হুম। কোশ্চেন বি স্যার অ্যান্সার করতে পারিনি। আচ্ছা, অন্য কেউ? হ্যালো। স্যার স্যার বাংলাদেশি কোম্পানি কি চায়না বেসড একটা কোম্পানির অডিট করতে পারবে? ইস্যু আছে, অসম্ভব কিছু না। লাইসেন্স ফাইন্স রিকোয়ারমেন্ট থাকলে লাইসেন্স নিবে, বাট অসম্ভব তো খুব বলে উড়ে দেওয়া যাবে না। প্রথমত আমি হচ্ছে প্রফেশনাল এথিক্যাল ইস্যু কি, প্রথমত হচ্ছিল গিয়া একটা হলো রেগুলার ফি ইনকাম 10% থ্রেশহোল্ড, যেটা তার বেশি হয়ে যাবে 15%-এর কম হবে। একটা ওভার রিলায়েন্স হবে ঢাকার উপর যে ইনকাম আছে। অডিটর তাহলে কি করবে, যে অডিটর উইল বি রিলাক্টেন্ট টু টেক অ্যাকশনস দ্যাট ইজ অ্যাডভার্স টু দ্য ইন্টারেস্ট অফ দ্য ফার্ম। ম্যানেজমেন্ট থ্রেট কি? ম্যানেজমেন্ট থ্রেট হচ্ছে ম্যারির ইন্টারনাল কন্ট্রোল যদি রিভিউ করে তাহলে কি হবে? ম্যানেজমেন্ট ডিসিশন। ম্যানেজমেন্ট ডিসিশন কি হবে বলেন? ম্যানেজমেন্টের সাথে ক্লোজলি অ্যালাইন্ড হয়ে যাবে, হ্যাঁ। সেলফ রিভিউ থ্রেট কি? অ্যাগেইন ইন্টারনাল কন্ট্রোল করলে কি হবে? ওগুলা অডিট টিম টু মাচ রিলায়েন্স করবে ইন্টারনাল কন্ট্রোলের উপর কাজ, এবং রিলাক্টেন্ট টু হাইলাইট এনি শর্টকামিং অফ দ্য ইন্টারনাল কন্ট্রোল ওয়ার্ক, সে করবে না। এবং প্রফেশনাল কম্পিটেন্স নিয়ে আরেকটা ইস্যু আছে আইওপিসিবির কি, কারণ রিসোর্স আর এক্সপিরিয়েন্স নাই মেরিট অডিট করার জন্য, চায়নার রিপ্রেজেন্টেশন নাই, সাফিসিয়েন্ট নলেজও নাই চাইনিজ রেগুলেশনে। সবাই কি বুঝতে পারছেন? তার মানে সেলফ ইন্টারেস্ট থ্রেড, ম্যানেজমেন্ট থ্রেড, সেলফ রিভিউ থ্রেড, আর একটা কি প্রফেশনাল কম্পিটেন্সের ইস্যু। এত বুঝছেন? জি স্যার। এগুলো হচ্ছে প্রফেশনাল এথিক্যাল ইস্যু, বুলেট পয়েন্টে লিখে যাবেন। এরপরেরটা কি? লিস্ট স্পেসিফিক ম্যাটার্স। অ্যাকুইজিশন করলে মেরি, যেটা শামীম এন্ড কোর কোম্পানি কনসিডার করতে পারবেন প্ল্যানিং দ্য অডিট অফ ঢাকা, তখন ফার্মের কি করতে হবে, শামীমের কি করতে হবে? একটা এক্সটার্নাল ইন্ডিপেন্ডেন্ট কোয়ালিটি কন্ট্রোল রিভিউ করাইতে হবে। ঢাকার যে এক্সপেকটেশন দ্যাট ফিজ ফ্রম ঢাকা উইল এক্সিট 10%, এটা ওদের অডিট কমিটির ফার্মের এথিং পার্টনার এবং ওদের দোজ চার্জ উইথ গভর্নেন্স ওদেরকে জানাইতে হবে। এই কন্টিনিউয়াসলি মনিটর করে যেতে হবে যে ওর ফি এক্সেসিভ হয়ে যাচ্ছে কিনা, এটার জন্য ম্যানেজমেন্টের ডিসিশন নেওয়া যাবে না, সেপারেট টিম রাখতে হবে যদি করি, ঠিক আছে, এবং অ্যাপ্রোপ্রিয়েট রিসোর্স অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা, যে চায়না ফায়না বেরোতে থাকতে পারে সেগুলো করতে পারবে কিনা। আর গ্রুপের যে গ্রুপ এনগেজমেন্ট টিম কি করবে? মেরির অ্যাসার্টেন করতে হবে যে মেরি কি কোনো সিগনিফিকেন্ট কম্পোনেন্ট কিনা, ম্যাটেরিয়ালিটি অ্যাসেস করতে হবে। মেরি যদি সিগনিফিকেন্ট না হয় তাহলে অ্যানালিটিক্যাল প্রসিডিউর ঠিক আছে, যদি ভেরি সিগনিফিকেন্ট হয় এথিক্যাল রিকোয়ারমেন্টস কমপ্লিট করে কিনা। গ্রুপ অডিট টিম will be involved in their work to the extent necessary to obtain sufficient and appropriate audit evidence, এবং এই এমন একটা রেগুলেটরি এনভায়রনমেন্টে অপারেট করবে যে ওভারসি করতে পারে অন্য অডিটরকে। ওয়ার্ক টু বি পারফর্মটাও দেখতে হবে, এবং কি ইউজ করবে এই কাজ দিয়ে সেটাও দেখতে হবে, এবং কিভাবে কমিউনিকেট করবে। গ্রুপ অডিটের ক্ষেত্রে কি হয়, আপনারা কোনো গ্রুপ অডিট করেন নাই? যে গ্রুপে গ্রুপে কি হয় যে, আপনারা কেউ কি কোনো গ্রুপ অডিট করেছেন? কেউই করেন নাই? যে কম্পোনেন্ট অডিটরের সাথে আপনারা কোনো যোগাযোগ করেন নাই? যে কম্পোনেন্ট অডিটরের সাথে আমরা যোগাযোগ করছি। কি হয়, কম্পোনেন্ট অডিটর কি গ্রুপের মেইন অডিটর? এটা তো আমরা প্রায়ই পাই, কম্পোনেন্ট অডিটর গ্রুপের মেইন অডিটর অনেক সময় চিঠি পাঠায় বলে এইটা করো সেইটা করো, এমনে দাও সেমনে দাও,
এই রিপোর্ট এই ফরম্যাটে সাজিয়ে দাও, ওই ফরম্যাটে সাজিয়ে দাও, আপনার ফরম্যাট হইলে হবে না, এই তারিখে দাও, সেই তারিখে না, এইটা যদি দাও তাহলে এইটার এইগুলো টেস্ট করে দিতে হবে, এইগুলোর উপর কনক্লুশনটা আনতে হবে, এই কয়েক 4-5টা কমপ্লায়েন্স কোয়েশ্চেন থাকে। তো এই কোয়েশ্চেন গুলো তো রেডি থাকতো। ও কমপ্লায়েন্স অডিটরে কি বলবে, তোমার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে সেটা দাও, অমনে আনলে কি ও কনসলিডেট করতে পারবে, রেজাল্ট কম্প্রিহেন্ড করতে পারবে? নো। ওর অনুযায়ী কোম্পানির অডিটর জানলে, কোম্পানির অডিটর সেই অনুযায়ী রিপোর্ট করলে সেটা সে একসেপ্ট করে তখন সে গ্রুপ অ্যাকাউন্টস এর সাথে মার্চ করতে পারবে। আমি কি বুঝাতে পারছি? ইটস টু কমপ্লিকেটেড। হ্যালো। জি স্যার, বুঝতেছি স্যার। খুব ম্রিয়মাণ স্বরে বুঝতেছি স্যার। এখানে কি হচ্ছে, ঢাকা মেডিকে অ্যাসার্টেন, সরি, অ্যাকোয়ার করছে যে বিদেশ থেকে। যেহেতু শামীম গ্রুপ অডিটর, শামীম হতে চায়না গিয়ে অডিট যদি না করে, চাইনিজ অডিটরে বলতে হবে যে এমনি এমনি করো। কেমনে কমনে করবে, তার তো নিজের একটা আইডিয়া থাকতে হবে কি কি চাইতে হবে। তারপর হচ্ছে যে অডিটরি দিয়ে করবে তার প্রফেশনাল রেগুলেটরি এনভায়রনমেন্টে অ্যাক্ট করে কি করে না, তার লাইসেন্স আছে কি নাই, কি কি কাজ করতে হবে তারা সেটা বলে দিতে হবে। এবং যদি তার অ্যাকচুয়াল অডিট লাগে, যদি দেখা যায় যে না মেরি অত বড় কম্পোনেন্ট না, ইন দ্যাট কেস কি করবে, অ্যানালিটিক্যাল ডিবির উপর দিয়ে ছেড়ে দিবে। আদার দেন দ্যাট কি করতে হবে, এটা অ্যাকচুয়ালি অডিট করতে হবে। গ্রুপ লেভেলে ম্যাটেরিয়ালিটি কত, সেটাও তার অ্যাসেস করতে হবে যে নতুন ম্যাটেরিয়ালিটি কত দাঁড়ায়। এগুলো হচ্ছে গ্রুপ অডিটের ক্ষেত্রে। আর প্রথমটা কি থেকে বলছি, সেলফ রিভিউ থ্রেড, সেলফ ইন্টারেস্ট থ্রেড, ম্যানেজমেন্ট থ্রেড এবং প্রফেশনাল কম্পিটেন্সি, এই প্রত্যেকটা জিনিস ইম্প্যাক্টেড হবে। এখন কি বোঝা যাচ্ছে না, তাও বুঝতে পারছেন না? হ্যালো। অন্যরা কি বাস টাসে উঠতেছে নাকি, না অফিস ছুটি, নাকি কাজ করতে করতে অজ্ঞান হয়ে যেতেছে? হ্যালো। ও ভাই, কথা বললে কেউ চার্জ করবে না, কথাও বলতে পারতেছে না, কি ক্লাস স্যার, নিতেছে নাকি না? না বুঝে বলেন স্যার আমি বুঝি নেই, স্যার আবার বুঝে বলেন, আর বুঝলে বলেন স্যার বুঝছি, এর সামনে যান। স্যার বুঝতে পারিনি। তো এই কথাটা বলতে এতক্ষণ সময় লাগছে, কি হচ্ছে? শামীম একটা এক্সটার্নাল অডিটর ঢাকা কোম্পানির, ঢাকা কি করছে, মেরি নামের আর একটা কোম্পানি যেটা চায়নায় আছে, তারে কিনে ফেলছে। এখন ডাইরেক্টর ঢাকার মালিক হইতো মেরির মালিক, তারা রিকোয়েস্ট করছে শামীম রে যে তুমি একটা কাজ করো, মেরির অডিট করে দাও, কারণ তুমি তো ওয়ান অফ এঙ্গেজমেন্ট টু রিভিউ এন্ড রিপোর্ট অন দা এডিকুয়েসি, মেরির যে ইন্টারনাল কন্ট্রোল আছে, আমি তো ঢাকায় বসে রয়েছি, তুমি মেরির ইন্টারনাল কন্ট্রোল দেখে দাও। শামীমের অডিট ফি একটু 1,10,00,000 টাকার কাছাকাছি, কিন্তু যদি এগুলা আরো নতুন কাজটা নেয় তাহলে ফি হয়ে যাবে মনে করেন 1.5 লাখ টাকা পাবে রাফলি। এবং টোটাল অ্যানুয়াল ফি ইনকাম হচ্ছে 70 লাখ টাকা পুরা ফার্মে। তো 70 লাখ টাকার প্রায় মনে করেন 11 লাখ 12 লাখ টাকায় সে এক ক্লায়েন্ট থেকে পাবে। কথাটা বুঝছেন? এবং এই কোম্পানি কোনোটাই লিস্টেড না। প্রথম কোশ্চেন করছে এইখানে এই কাজটা নিতে তোমার প্রফেশনাল এথিক্যাল ইস্যু কি? নতুন নতুন ছোট ফার্ম খুঁজে, এর ব্যবসা পাতি নাই। বুঝতেছেন আমার কথাটা? জি স্যার। জি স্যার। তো নতুন স্যার ব্যবসা পাতি। যদি এইটা স্যার, স্যার যদি পাবলিক লিমিটেড কোম্পানি হইতো স্যার, মানে আরজিএসসি এর আন্ডারে স্যার, তাহলে তো স্যার নিতেই পারতো না, তাই না স্যার? কেন? কারণ ওরই তো স্যার, মানে ও তো অ্যাকোয়ার করছে স্যার। তো যে এক্সটার্নাল অডিটর হিসেবে আছে সে কি স্যার আবার করতে পারবে ওইটার এঙ্গেজমেন্টে, অডিট এঙ্গেজমেন্টে যেতে পারবে স্যার? কেন ওই পারবে না? একই কোম্পানির সিস্টার কনসার্ন বা 23 আবার সাবসিডিয়ারি। নতুন করে ইস্যু করে মনে করতে পারবে। কেন পারবে না? 23 আর এক্ষেত্রে কি 23 নতুন করে ইস্যু করতে হবে যদি লিস্টেড কোম্পানি অথবা একটা হয়। আর মেরি কই? মেরি কোথায় অপারেট করে আমরা বলেন দেখি। মেরিট তো চায়নাতে অপারেট করেছে। হ্যাঁ, তো মেরি আরজেসি ফার্জেসি কোথায় গেলেন গিয়ে, আমি এটা তো বুঝলাম না। মেরি ও সরি চায়নায় স্যার, কোথায় ইনকর্পোরেটেড, কোথায়? ও স্যার, জি স্যার, চায়নায় স্যার, সরি স্যার। চায়নাতেই স্যার। আপনাদের কথা শুনে কিনা আমার কলিজার পানি নেমেছি, কি বুঝেন না? কোম্পানি কয়টা হয়েছে এখন? দুইটা স্যার। দুইটা কোম্পানি, মেরি একটা বিদেশে, ঢাকা হইলো প্যারেন্ট কোম্পানি। ঢাকা আপনার কি বানাতে হবে, কনসলিডেটেড অ্যাকাউন্টস, অডিট করতে হবে কনসলিডেটেড অ্যাকাউন্টস। ঠিক আছে? তো প্রথমে বলছে থ্রেড গুলা কি, থ্রেড হচ্ছে ফি বেশি হয়ে যাবে টোটাল ফি, কারণ আমার ফার্মের টোটাল ইনকাম আছে 72 লাখ, তার মধ্যে দুনিয়ার টাকা এই দিবে, এটা একটা রিস্ক। রিস্ক বাট হারাম না, মাকরুর মতো হয়তো হারাম হয়নি।
তারপর হচ্ছে কারণ ওভার রিলায়েন্স হয়ে যাবে, ঢাকার সাথে বেশি গত সম্পর্ক হয়ে যাবে। ম্যানেজমেন্ট থ্রেট কি? আপনি ইন্টারনাল কন্ট্রোল দেখিয়ে দিতেছেন কোম্পানি, সুতরাং ম্যানেজমেন্টের সাথে আপনার ভিউজ মিলে যেতে পারে। 3 নাম্বার কি? আপনি যখন অডিট করতে যাবেন তখন ইন্টারনাল কন্ট্রোলের প্রবলেম আপনি ধরবেন না, কারণ আপনি নিজেই তো রিভিউ করছেন। আর 4 নাম্বার কি? আপনার চায়নার কোন রেগুলেটরি এনভায়রনমেন্ট সম্পর্কে তেমন একটা আইডিয়া নেই। So আপনার যদি রিপ্রেজেন্টেশন না থাকে, সাফিসিয়েন্ট নলেজ না থাকে, তাহলে প্রফেশনাল কম্পিটেন্স একটা ইস্যু। এতটুকু বুঝছেন না, এতটুকুও বুঝেন না যে স্যার এইটাও আমি বুঝতে পারছি না। জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, হ্যাঁ, কনফিডেন্টলি বলবেন বুঝছি অথবা বুঝি নাই, কারণ কথা না বলে চুপ থাকলে কারোর উপকার হয় না। আচ্ছা, এর পরের পয়েন্ট হচ্ছে ওই লোকে আপনার পরের পয়েন্ট বলছে, যে ইন্ডিপেন্ডেন্ট, এইটা ছাড়াও, এই থ্রেড গুলা ছাড়াও যে কোন অ্যাকশন, এটা হচ্ছে কি কি থ্রেড আছে। কোয়েশ্চেনের সেকেন্ড পার্ট কি বলছে? স্টেট এনি অ্যাকশন দ্যাট ফার্মের পার্টনার এবং এমপ্লয়িরা এইটা ইস্যুগুলো অ্যাড্রেস করার জন্য নিতে পারে। কোয়েশ্চেন এ, রিকোয়ারমেন্ট এই চলতেছে, এই থ্রেড গুলো আছে, এখন থ্রেড গুলো রাইখে তো আর কাজ করা যাবে না। বুঝাইতে পারতেছি? থ্রেড গুলো তাকে মিনিমাইজ করতে হবে না? জি স্যার। থ্রেড গুলো মিনিমাইজ করতে হলে আপনার কি করতে হবে? যেমন এই এই যে ফিটা বেশি হয়ে যাচ্ছে, ফার্মের এথিক্স পার্টনার সহ ঢাকায় যে দোজ চার্জেস গভর্নেন্স ঢাকা কোম্পানিতে, এটা জানাইতে হবে। তারপরে হচ্ছে এটা কন্টিনিউ টু বি মনিটরড, আপনাদের ফার্ম থেকে যেটা ফি কত বাড়তেছে এটা মনিটরিং এর ব্যবস্থা করা। সেপারেট টিম, একজন ইন্টারনাল কন্ট্রোল, একজন অডিট, এবং রিসোর্স এবং এক্সপিরিয়েন্স আছে কিনা মেরি, কারণ চায়নায় কি ইন্টারনাল কন্ট্রোল দেবে? তো বুঝে না কোন ভাষা, কি ভাষায় কথা বলবে, সো রিসোর্স সাফিসিয়েন্ট আছে কিনা, এগুলা দেখে সে আগাবে। এটা 1 নাম্বার, রিকোয়ারমেন্ট এ। রিকোয়ারমেন্ট বি তে কি জিজ্ঞেস করেছে? সেটা হচ্ছে কি কি ম্যাটার অ্যাকুইজিশন থেকে আসে, যেগুলো ঢাকার অডিট, এই যে ঢাকা যে মেরিলে নিয়ে নিল, এই অ্যাকুইজিশনের ফলে শামীমের তো কিছু কাজ বাড়ছে না? কারণ ও তো এখন গ্রুপ অডিটর, এতদিন শুধু ঢাকার অডিটর ছিল, এখন কি হয়েছে? গ্রুপ অডিটর। এখন গ্রুপ অডিটর হিসেবে ওর অ্যাকশন দায়িত্ব কি? বুঝাতে পারতেছি না? কোয়েশ্চেন না, বুঝেন না এখনো? বুঝতে পারছি। গুড। তো গ্রুপ এতদিন ছিল যে নর্মাল একটা কোম্পানি অডিটর, এখন যে গ্রুপ অডিটর হচ্ছে তো জানতে হবে মেরির সিচুয়েশনটা কি, মেরির অবস্থা কি, ওই দেশে মেরির রিকোয়ারমেন্ট কি, এই দেশে মেরির রিকোয়ারমেন্ট কি, মেরি কি একটা সিগনিফিকেন্ট কম্পোনেন্ট কিনা, কারণ মেরির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে এখানে কিছু লেখে নাই। তো মেরি কি ঢাকার একটা বড় পার্ট না ছোট পার্ট? খুব ছোট পার্ট হচ্ছে আপনি অ্যানালিটিক্যাল প্রসিডিউর উপর দিয়ে চলে যেতে পারবেন। নাইলে কি করতে হবে আপনার? ও গ্রুপ মেন্টালিটি সেট করে মেইন অডিট করতে হবে। কম্পোনেন্ট অডিটর, চায়নায় যদি কোনো অডিটর নিয়োগ দেন তাহলে বলতে হবে যে চায়না এই রিকোয়ারমেন্ট ফুলফিল করো, কমিউনিকেশন করতে হবে, কি কি কাজ করতে হবে, এবং এই কাজ দিয়ে কি কি করা যাবে, এই অডিট রিপোর্ট কি কাজে ইউজ করা যাবে সেটাও বলে দিতে হবে। এই কথাটাই বলছি যে আপনি গ্রুপ অডিটরলি কি করবেন, দাঁড়ায় থাকবেন না আগের মতো করে গড়পড়তা মেরে দিবেন, এই জিনিসগুলো বলছে। আমি কি এখন বুঝাতে পারছি? এটা হলো সেকেন্ড কোয়েশ্চেন, আনসার নাম্বার বি, রিকোয়ারমেন্ট বি এর আনসার। বুলেট পয়েন্ট, সিম্পল, শর্ট, ইজি, রিজনেবলি ওকে কোয়েশ্চেন, নট টু ডিফিকাল্ট। ভেঙে ভেঙে চিন্তা করেন, লাইফ ইজ ইজি। প্রথমে বলছে হচ্ছে কি কি রিস্ক দাঁড়ায়, থ্রেট হয়। সেকেন্ড হচ্ছে এই থ্রেট গুলো নিয়ে তো আপনি কাজ করতে পারবেন না, থ্রেট গুলো নিয়ে আপনি কি করবেন সেটা আপনি বললেন। আর রিকোয়ারমেন্ট বি তে বলা আছে যে আপনি যে গ্রুপ অডিটর হয়ে গেলেন, এখন আপনি গ্রুপ অডিটর হিসেবে মোটা তাকে কি কাজ করবেন। আপনি তো মেরির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কমেন্ট করতে পারবেন না, কারণ এখানে লিখাই নেই মেরির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার স্যার। আর কারো কোনো প্রশ্ন থাকলে এখন বলেন। নাই? স্যার এই কোশ্চেনটা যদি ঢাকা পরীক্ষায় যদি আসে। স্যার লিস্টেড কোম্পানি হইতো, আর মানে স্যার এই কোশ্চেনটা একটু মডিফাই করে ঢাকা যদি স্যার লিস্টেড কোম্পানি হইতো, আর মেরিও যদি স্যার এখানে অ্যানাদার প্রাইভেট লিমিটেড কিছু একটা হইতো, তখন স্যার অ্যাকোয়ার করলে তাহলে স্যার সেটা কি স্যার করা যাইতো? আর যদি মেরিটা পাবলিক লিস্টেড কোম্পানি হইতো, মানে জয়েন্ট ভেঞ্চার টাইপের, তখন স্যার এই অডিটর উনি কি করতেন? কি বাড়াইতো? ভাই, আপনি যে কোনো ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইন্স্যুরেন্সের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট খুলেন, আপনি অনেকের সাথেই দেখবেন একটা করে সিকিউরিটিজ হাউস আছে, দেখছেন কোনোদিন? জি স্যার। সিকিউরিটিজ হাউস থাকে না? থাকে স্যার। ব্যাংক, ইন্স্যুরেন্স সাধারণত কি হয়, লিস্টেড থাকে না? জি স্যার। উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, তাও তো মিনমিন করে না কনফিডেন্স। আপনাদের মিনমিন করা দেখলে আমার খুব কিসে লাগে যে স্যার আমি কিছু বুঝতেছি না, বা স্যার বুঝতেছি। হম, অনিচ্ছা কেন, এত দুঃখ কিসের? আপনারা ব্যাংক আর ইন্স্যুরেন্স কোম্পানি কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অ্যানুয়াল রিপোর্ট কোনোদিন দেখছেন কেউ?
জি স্যার। জি স্যার। দেখলে কোন সময় সিকিউরিটিজ হাউস দেখেন না এগুলোর সাথে? স্যার জি স্যার। থাকে একসাথে সিকিউরিটিজ গ্রুপ। হাউস গুলো কি লিস্টেড? আপনার সিকিউরিটিজ হাউস কোম্পানিগুলোর শেয়ার কেনা বেচা করতে পারবেন? না স্যার, এগুলো তো নন লিস্টেড। পারবেন না, মেইন কোম্পানিটার পারবেন, কারেক্ট? তো দুইটার জি স্যার। অডিটর তো একজন হয়, হয় না? জি স্যার। সমস্যা আছে কোনো? নো স্যার। এটা যিনি প্রশ্ন করছেন তার উত্তর কি হয়েছে নাকি না আছে আবার নতুন প্রশ্ন বানাইতেছে? না স্যার, আমি স্যার এটা জানতাম না স্যার, এই জন্য। ও আচ্ছা, ঠিক আছে, এখন জানছেন ভাই? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? নাই? তা আগাই। আইসিবি, কোড অফ কন্ডাক্ট, এগুলো অনেক লাইন পড়ে পড়ে আগাতে হয়, অনেক লাইন। আমি এত কিছু পড়বো না, কেন কি এগুলো বইতে আছে, আপনারা একবার রিডিং করবেন। এখানে এগুলো আপনাদের বুলেট পয়েন্টে লিখা আছে, প্রায় 3 পেজ, সরি, এক, দুই, 2 পেজ নাকি 3 পেজ, সরি। যেমন মনে করেন এখানে আইসিবি তে কিছু রিকোয়ারমেন্ট আছে, আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্টের প্র্যাকটিস দিলে কি করতে হবে? যে কোয়ালিফাইড সে আনকোয়ালিফাইড সাথে পার্টনারশিপ দিতে পারবে না তার নামে, হ্যাঁ, বা এনি পার্সন টু অন্য কারোর সে প্র্যাকটিস করতে দিতে পারবে না তার নামে। তারপরে হচ্ছে শেয়ার, কমিশন, ফিজ, প্রফিট এগুলো শেয়ার করতে পারবে না। তারপর প্রফেশনাল কাজের প্রফিট সে লয়ের সাথে শেয়ার করতে পারবে না। তারপর হচ্ছে অডিটর, এমন একটা কন্ডিশন আন্ডার কাটিং করতে পারবে না। তারপর হচ্ছে হইলো গিয়া প্রফেশনাল ওয়ার্ক অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবে না। তারপর হচ্ছে হইলো গিয়া অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছাড়া অন্য কোনো ভাবে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবে না। ডিরেক্ট এখানে কিছু কয়েকটা জিনিস আছে, ওগুলো আমি গেলাম না, ওগুলো লাগে না। ইন কেস অফ ফরেন ব্রাঞ্চ এন্ড সাবসিডিয়ারি খুললে পাবলিক অ্যাকাউন্টেন্ট দ্বারা যদি সার্টিফাই হয় তখন সে পারবে, আদার দেন পারবে না। ফিউচার প্রফিট কোন প্রসপেক্টাসে কত হবে এটা সাইন করবে না। চার্জেস টু অফার চার্জেস, হ্যাঁ, অথবা এক্সেপ্ট ইন রেসপেক্ট অফ প্রফেশনাল এমপ্লয়মেন্ট অর ফিস উইচ আর পার্সেন্টেজ অফ প্রফিট, এমনি সে কাজ নিতে পারবে না যে আমরা এত টাকা প্রফিট হলে আমি এত% চার্জ নিব। এমন কোন বিজনেস এবং অকুপেশনে প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে না আনলেস ইট ইজ পারমিটেড বাই দ্য কাউন্সিল টু এনগেজ। তারপরে নট বিং ইনস্টিটিউটের মেম্বার না হলে সাইন অন বিহাফ করতে পারবে না। এগুলো সব আন্ডারস্ট্যান্ডেবল, আপনি পড়লেই বুঝবেন যে আপনি প্রফেশনাল এঙ্গেজমেন্ট করতে করতে কোনো কাজ নলেজ যদি আপনার চলে আসে, আর ক্লায়েন্ট ছাড়া অন্য কারো কাছে আপনি ডিসক্লোজ করতে পারবেন না কনফিডেন্সিয়ালিটি। যেমন মনে করেন যে ফার্ম অর এ পার্টনার অফ এ ফার্ম যেখানে সাবস্টেন্সিয়াল ইন্টারেস্ট আছে সেটার উপর সে অডিট করতে পারবে না। তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল ফ্যাক্ট যেটা তার কাছে জানা সেটা ডিসক্লোজ না করতে পারবে না ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট নোন টু হিম যেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আছে এবং যেটা কনসার্ন, এটা সে প্রফেশনাল কর্মীতে না জানলে সেটা রিপোর্ট করতে পারবে না। গ্রসলি নেগলিজেন্ট করতে পারবে না। গিলটি অথবা কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মেম্বার দ্বারা, যেমন মনে করেন বাইলজ কোনো কিছু ভায়োলেট করলো, এগুলা করতে পারবে না। সে যে এফসিএ না সে নিজের এফসিএ বলতে পারবে না। তারপরে যে ইনফরমেশন তার কাছে চাওয়া হয়েছে কাউন্সিল দ্বারা সে না দিয়ে থাকতে পারবে না। এবং জেনারেলি একসেপ্টেড অ্যাকাউন্টস এর যে ডিপার্চার পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট গুলো থেকে নোইংলি সে দূরে থাকতে পারবে না। কাউন্সিলের পারমিশন ছাড়া নিজেরে হঠাৎ করে কিসে করতে পারবে না, যে প্রমোট করতে পারবে না। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রাইমারি, এগুলো আপনি দেখবেন, এগুলো আপনারা যখন স্লাইড পাবেন দেখতেছেন বুলেট পয়েন্টে আছে যে, জি স্যার, আমি থ্যাংক ইউ। বুলেট পয়েন্টে লিখছি, এগুলো আপনার পড়তে পড়তে ক্লান্ত লাগবে। আর আমি আরেকটা উপকার করে দিচ্ছি আপনাদের, মনে রাখবেন এটা সবাই, এই যে দেখেন লাস্ট স্লাইডে আপনাদের যদি এই যে অনেক সময় আছে না, আপনারা একটু ভসকে যান, এই ধুমধাম অন্যরা সেকশনের নাম বলে বলে না, অনেক সময় এই কোম্পানি বলে এই স্যার। নম্বর সেকশন পড়ছো, ওই নম্বর সেকশন পড়ছো, পড়লো কি আপনি ভাবেন আল্লাহ 400 সেকশন উনি কেমনে মুখস্থ রাখে, উনি তো গুরু গুরু। দেখি ধুর আমি পড়াশোনাই করি না, এখানে আমি সামারি করে দিচ্ছি। এর বাইরের গুলো আমার আপনার মনে করেন এগুলো আপনার দরকার নেই, এগুলো এতটুকু শিখলে হবে। আবার শুধু অডিটর রিলেটেড যে কটা আছে সেগুলো আপনারা মনে করেন একটু বোল্ড করা আছে, দেখছেন আপনি? জি দেখতে স্যার। পাচ্ছেন? জি স্যার, দেখা হুম, যাচ্ছে। এই কয়টা যাইনি আপনি মাঝে মাঝে বন্ধু বান্ধবের সাথে আলোচনার মাঝখানে বলবেন এই সেকশন 125 অনুযায়ী ব্যালেন্স শিট, 185 অনুযায়ী ব্যালেন্স শিট হয়েছে, ও তো বলবে ভাই এ তো লইয়ার পরে। কিন্তু আপনি জানেন কিন্তু এই কয়টাই, এর বাইরে কিছু জানেন না প্রচুর। 222 কি আছে কিচ্ছু জানেন না, কিন্তু আপনি এই কয়টা জানেন, এই কয়টা জানলে আপনি মনে করেন পুরা বিন্দাস চলতে পারবেন ইনশাল্লাহ।
দেখছেন? ইনফ্যাক্ট 210, 11, 12, 13, 14 জানলে আপনি ওকে সলিড। কি বলেন? এটা ভালো কাজ করছি না একটা? জি স্যার, থ্যাংক হ্যাঁ, ইউ। জি স্যার, জি আপনারা স্যার। সিএ পাস করেন না করেন, ভাব সব মারবেন সিএ দের মতো পুরো ডাইনে ভাই। দেখবেন সিআরও এত কিছু বলতে পারে না, এরা বল ভাই এই ছেলেটার তো পাস করা উচিত, নিশ্চয়ই আইসিবি খাতা ঠিক মতো দেখে না, নাহলে এইরকম ছেলে পেলে পাস না করে থাকে কেন? কথায় কথায় সেকশন, কথায় কথায় আয়াত, বুঝেন না? আমরা ছোটবেলায়, বলা উচিত না, আমরা ছোটবেলায় আরবি পরীক্ষায় যেতাম, বুঝছেন? আরবি পরীক্ষায় আরবি কারোর মনে নাই, কেউরও মনে নাই। তো এখন আরবির কি যে স্ক্রিপ্ট টিপ না লিখলে স্যার আবার মার্ক দেন না। আমার কথা বুঝতেছেন? জি জি স্যার, জি স্যার, স্যার। বুঝতেছি স্যার। হ্যাঁ, জি স্যার, জি বুঝতেছি স্যার। স্যার। আরবি টারবি না লিখলে স্যার আবার সাথে মার্ক টাইপ দেন। তো আমরা চিন্তা ভাবনা করে দেখলাম প্রত্যেক 2-3 পেজ পর পর একটা আয়াতি ঘুরে ফিরে ইন্নামাল আমালু বিন্নিয়া, ইন্নামাল আমালু বিন্নিয়া, ইন্নামাল আমালু বিন্নিয়া, সবাই এটা আমলের কর্মফল নিয়তের উপর নির্ভর। কতক্ষণ তো ঘুরে ঘুরে ইনায় বিনায় কি কথা, আপনারও এমন মানে কথায় কথায় সেকশন, মানে কি হয় কি, কোম্পানির অনেক সেকশন অনেকের মনে থাকে না, প্র্যাকটিস করা হয় না বাস্তবে। এই কয়েকটা সেকশন জানলে আপনি মোটামুটি, আছে এর বাইরে সেকশন আছে, বাট দিস আর ওকে। আমি এটা একটু সামারাইজ করে দিচ্ছি যেন আপনি অ্যাটলিস্ট পরীক্ষা হলে বলেন সেকশন 181 অনুযায়ী আপনাদের আপনাদের মনে করেন কি কি বই রাখা উচিত, আপনি বলবেন কি 181টা কি, এই তো বিপদে পড়ে গেলেন। অ্যাটলিস্ট আপনার প্রভিশনটা এখানে বলা আছে যে কি কি বই, কি কি বই রাখতে হবে, কি বই রাখতে হবে না। অ্যানুয়াল ব্যালেন্স শিট 183, 184তে বলছে বোর্ড কি কি রিপোর্ট দিবে, 185-তে বলা আছে ব্যালেন্স শিট আর পিএনএল এ কি কি থাকবে, ফর্ম কি হবে, কন্টেন্টস কি হবে। 210-এ অ্যাপয়েন্টমেন্ট এন্ড রেমুনারেশন, 212-তে কোয়ালিফিকেশন ডিসকোয়ালিফিকেশন, 213-তে পাওয়ার। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। তো এইগুলো একটু মনে রাখলে আপনার জন্য সুবিধা হবে, তখন কথাবার্তা বা চাপাবাজি করতে একটু সুবিধা হবে আর কি। আর তোমার পরীক্ষা হলে কোনো কোশ্চেন যদি এই সেকশন নাম্বার কোম্পানি এক থেকে বলে দেয়, বোধাইয়ের মতো বুঝে থাকবে না যে আল্লাহ এটা কই থেকে আসলো, এটা তো কমন পড়ে নেই। অ্যাটলিস্ট হেডলাইন গুলো মুখস্থ রাখেন। বুঝতে পেরেছেন? জি স্যার। এটা আপনার আর এখনই মুখস্থ করার দরকার নেই, স্লাইড যখন পাঠানো হবে, স্লাইড পাঠালে পরে আপনারা দেখতে পারবেন। যাই হোক, আমরা চ্যাপ্টার 4 শেষ করলাম। চ্যাপ্টার 4-এ শেষ করলাম, মানে আপনারা তো ভয় পেয়েছেন না, তো ভয়ের কিছু নেই, কারণ কি দেখেন, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 4 থেকে আপনার প্রশ্ন আসবে। এটা এথিক্স এর চ্যাপ্টার। এথিক্স এর চ্যাপ্টারে আমরা পড়েছিলাম কি কি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ছিল, তারপর বিভিন্ন জায়গায় থ্রেড পড়েছে, আইওপিসিপি। আইওপিসিপি বলতে পারেন নাই, এটা তো আইওপিসিপিটা মনে রাখা উচিত। একটা হলো ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, প্রফেশনাল বিহেভিয়ার, প্রফেশনাল কম্পিটেন্স, কনফিডেন্সিয়ালিটি, ডান। ঠিক আছে। আর থ্রেটের ক্ষেত্রে আমরা বলছিলাম কি কি আছে, সেলফ ইন্টারেস্ট থ্রেট, সেলফ রিভিউ থ্রেট, ম্যানেজমেন্ট থ্রেট, ইন্টিমিডেশন থ্রেট, এবং কি ফ্যামিলিয়ারিটি থ্রেট। এই সেলফ ইন্টারেস্ট থ্রেটে এই যে স্লাইডে বলা আছে কোনটা ক্লোজ ফ্যামিলি। পরীক্ষা হলে সবাই কিন্তু বুঝে, কনফিউশন হয় কি, স্যার ক্লোজ ফ্যামিলি না ইমিডিয়েট ফ্যামিলি, এই নিয়ে প্যাচ লাগাই দিচ্ছে পরীক্ষা হলে। মনে রাখতে হবে বি থেকে ফ্যামিলির কে ক্লোজ আর কে ক্লোজ না, বি থেকে একটা কিসে আছে, লিস্টেড কোম্পানি হলে সেটা আলাদা শর্ত, ওরা খালি বলছে ফ্যামিলি, এই ফ্যামিলির মধ্যে কে কে পড়ে। বাকি যা আছে নন লিস্টেড হচ্ছে, তারা সবাই এই কোম্পানি লর মধ্যে পড়বে। তো কোম্পানি ল, তো কোম্পানি ল তো তার ফ্যামিলির সংখ্যা নেই, তো ফ্যামিলির সংখ্যা খুঁজতে কই যেতে হবে, আপনার আইএসবি কোড অফ এথিক্স। আইএসবি কোড অফ এথিক্স আবার বলা আছে কে ইমিডিয়েট ফ্যামিলি, কে ক্লোজ বিজনেস ফ্যামিলি। কিছু কিছু ক্লাস ইমিডিয়েটের জন্য অ্যালাউড না, কিন্তু ক্লোজের জন্য অ্যালাউড, আর কিছু কিছু ক্লাস দুইজনের কারোর জন্য অ্যালাউড না। এই সরি, এই নিয়েই আপনাদের হচ্ছে স্টোরি। এরপরে সেলফ রিভিউ থেকে কোন কোন সোর্স থেকে হয়, এগুলা ম্যানেজ করার কি উপায় আছে। ভ্যালুয়েশন করা যাবে না, ট্যাক্স করা যাবে না, আপনার এখানে মোটামুটি সুন্দর করে প্রেজেন্ট করা আছে যেন অগোছালো না থাকে আপনার কাছে। আমি কি বুঝাতে পারছি রে ভাই? জি স্যার। হ্যাঁ। তারপরে আমরা গত গত ক্লাসে আমরা বলছিলাম হচ্ছে হলো বিসেক এর রিকোয়ারমেন্ট গুলো কি, কারণ পরীক্ষা অনেক সময় হঠাৎ করে চিপা দিয়ে পরীক্ষা হলে লেখে এই যে মুন্নু অ্যান্ড মুন্নু অ্যান্ড মুন্নু লিমিটেড ব্র্যাকেটের লেখা থেকে লিস্টেড, এটা না দিকে আপনার ধরে নিলে কিন্তু সর্বনাশ, আপনি নন লিস্টেড মতো আচরণ করে দিয়ে আসবেন। লিস্টেড হলে তার অন্যান্য রিকোয়ারমেন্ট আছে কি, ভ্যালুয়েশন, ফাইন্যান্সিয়াল প্রিপারেশন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন, বুক কিপিং, ব্রোকার ডিলার অ্যাকচুয়াল ইন্টারনাল কন্ট্রোল, এগুলো আপনি করতে পারবেন না। অথবা ওই কোম্পানির অডিট কমিটি, এটা মনে রাখতে হবে, ওই কোম্পানির অডিট কমিটি যদি বলে যে না এইগুলো ছাড়াও আমাদের অডিটর এই কাজও করতে পারবে না, তাহলে সেইটাও বাদ পড়বে। এগুলো আপনি করতে পারবেন না। এবং বিসেক অনুযায়ী ফ্যামিলির সংজ্ঞাটা কি নিচে দেয়া আছে, এত বোঝা গেল না, বোঝা গেল না? দেখেন আপনার স্লাইডের নিচে দেয়া আছে, দেখছেন? জি স্যার। হ্যাঁ, গুড।
তারপরে জেনারেল সেফগার্ড গুলো আপনার মনে রাখতে হবে। কারণ কি, আপনার একেবারে কোশ্চেন লিখতে দিলে সবাই ফার্স্টেই স্যার সব বাদ 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 বাদ, এইটা উইথড্র ফ্রম এঙ্গেজমেন্ট। আগে আপনি এখানে হারামের সংখ্যা খুব কম, মেজরে অনেক কিছুই লাগে মাকরু। আপনারা কি ফার্স্টই হারাম বানায় ফেলেন উইথড্র ফ্রম এঙ্গেজমেন্ট। আমার আনসার গুলো দেখলে খুব মন খারাপ লাগে যে কেনই আপনি ফার্স্টে শুরুতে হারামে চলে গেল। আপনি তো আগে ম্যানেজ করতে পারবেন, ম্যানেজ না করতে পারলে আপনি হারামে যাবেন, না ফার্স্টেই হারাম। তো আপনার জেনারেল কি কিছু সেফগার্ড আছে এগুলো আপনার নিতে পারেন, এতে করে রিস্ক অনেক কমে আসে। কিছু ওয়ার্ক এনভায়রনমেন্টে থাকে, কিছু আপনার প্রফেশন দিয়ে দেয়। তারপর কোয়ালিটি কন্ট্রোল করে কনফিডেন্সিয়ালিটি ক্ষেত্রে আমরা সেদিন আলোচনা করছিলাম, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কথা বলছি। তারপর আমরা কোশ্চেন সলভ করে ফেলছি, জেনারেল এক্সপেকটেড কোশ্চেনটা লাস্ট দিন সলভ করেছিলাম। আজকে করেছি স্ট্রং বেভারেজ এবং শামিম এন্ড কোম্পানি। এই হচ্ছে হলো গিয়া আপনাদের এগুলা রিয়েল ওয়ার্ল্ড কোশ্চেন আছে। সো আপনারা এখন মোটামুটি ফ্যামিলিয়ার। এখন আপনাদের বলেন যে স্যার আমাদের এমন শরীরটা ভালো লাগতেছে না। আছেন? আচ্ছা স্যার। আজকে মনে হয় শেষ দিন এসে আপনাদেরও মন খারাপ হয়ে যাচ্ছে, আমার মনটা একটু বেদনার্থ হয়ে যাচ্ছে। আপনাদেরও পড়তে ইচ্ছা করতেছে না, আর আপনাদের কিসে দেখে আমারও আসলে ক্লান্ত লাগছে যে আপনি দোয়া করেছেন স্যার ক্লাসটা শেষ হয় না, আমি দোয়া করতে হবে এটা কি পড়তেছে, কোনো সাড়া নাই, শব্দ নাই, হাও নাই, কাউ নাই, চুপচাপ। চ্যাপ্টার স্যার 5 কি বলেন শুরু স্যার, করবো? এনার্জি আছে স্যার। হ্যাঁ, স্যার এনার্জি আছে স্যার, পড়ান স্যার। চ্যাপ্টার 5 হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। ইনশাল্লাহ তাআলা দিস ইজ দ্য লাস্ট চ্যাপ্টার অফ ফর দিস সেমিস্টার দ্যাট আই উইল টিচ ইউ। তো আপনার কোয়ালিটি কন্ট্রোলটা খুব ইম্পর্টেন্ট। কোয়ালিটি ফেল করলে কি হয়, আমি দাঁড়ান কি কি আসে আগে এই চ্যাপ্টার এগুলাকে কভার করেন। প্রথমত হচ্ছে কোয়ালিটি স্ট্যান্ডার্ড কেন দরকার, কোয়ালিটি ফেল করলে কি হয়, কোয়ালিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কি কি কাজ করতে পারি। হ্যাঁ, এরপরে আইএসকিউএম অনুযায়ী কয়টা এরিয়া আছে ওগুলো নিয়ে আমরা আলোচনা করবো, এবং অডিটরের লায়াবিলিটি গুলো নিয়ে আলোচনা করবো। এই একটু বোরিং চ্যাপ্টার, বাট স্টে উইথ মি, ইনশাল্লাহ উইল গেট দেয়ার ভেরি কুইকলি। তো অডিট ফেলিওর হলে কি হয় বলেন দেখি আপনি। আপনার প্রফেশনাল এথিক্স থাকলে কি হয়, যেমন ক্লায়েন্ট ক্লায়েন্ট কি হয় আপনার, খুব এখানে পিরামিডের সবচেয়ে উপরে থাকে এনগেজমেন্ট পার্টনার, তার নিচে থাকে সুপারভাইজার বা অডিট ম্যানেজার, তার নিচে থাকে জুনিয়র অডিটর, আর সে কথা বলে মনে করেন ক্লায়েন্টের সাথে। প্রত্যেকটা জায়গায় জায়গায় ভুল হতে পারে পিরামিডে। যেমন ক্লায়েন্ট যোগ্যতা নাই, সে অথবা নেগলিজেন্ট, কেয়ার করে না অ্যাকাউন্ট নিয়ে, অথবা ইচ্ছা করে ফ্রড করতেছে। ইন্ডিভিজুয়াল অডিটর, এরও একই অবস্থা, তার বিজনেস সম্পর্কে তেমন একটা আইডিয়া নেই, জানতেও সে আগ্রহী না, কারণ তার অ্যালাউন্স ফিক্স, তার কাজের কোয়ালিটিও দুর্দান্ত খারাপ, এবং কাজ করে স্যার করছি কিন্তু কাজ দেখাইতে পারবে। সুপারভাইজার, তারও ইনএডুকেট আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু সে লজ্জায় বলতে পারছে না কারণ সে ম্যানেজার হয়ে গেছে। সে এই জন্য তার জুনিয়রে ব্রিফও করে নাই ঠিক মতো যে এমনি এমনি কাজ করবা, সুপারভিশনও করে নাই। তা এবং জুনিয়র যাও বেশ কয়েকটা ইস্যু তার কাছে আনছিল সেগুলো নিয়ে ডিলও করে নাই, এবং এঙ্গেজমেন্ট পার্টনারে যা ইস্যু বলছে সেগুলো সে বলে নাই, বলছে তার ঠিক আছে। এঙ্গেজমেন্ট পার্টনার লিখেছে কি কি সমস্যা হতে পারে, তার নিজেরই সাফিসিয়েন্ট নলেজ নেই। সে যার নলেজ আছে সেইটা নিয়ে আর কথা কথা বলে নাই, পোলাপান্ডা বসে অডিট করে শেষ করো। ও ভুল অডিট টিম সেট করছে, টেকনিক্যাল অডিটের জায়গায় এমন একটা অডিট টিম সেট করছে তার কোনো আইডিয়াই নেই, রিভিউ করে নেই কাজ করার মতো, এবং ও যেসব ক্ষেত্রে আউটসাইড এক্সপার্টের সাথে কথা বলার কথা সেটাও বলে নেই, এবং কারেক্ট কনক্লুশন টানার কথা যেটা সেটাও সে টানে না। এই প্রত্যেকটা জিনিস আপনার ভুল হতে পারে। তা এই ভুল হলে কি হবে, ফাইন খেতে পারেন, আপনার নামে বাজে পেপার পাবলিকেশনে আসতে পারে, প্র্যাকটিস সার্টিফিকেট নিয়ে যেতে পারে, রেপুটেশন লসে ক্লায়েন্ট চলে যেতে পারে। আইসিবি রিভিউটা আইসিবি রিভিউটা কিন্তু হওয়া উচিত ছিল কনস্ট্রাকটিভ। এটা আইসিবি রিভিউ সাধারণত কি হয়, কনস্ট্রাকটিভ রাদার দেন ডিসিপ্লিনারি ইন টোন। এবং রিভিউয়ার্স অন ওয়ার্কিং অন বিহাফ অফ আইসিবি উইল এক্সামিন আপনার ফাইল টাইল দেখে, ফার্মের সব ডিপার্টমেন্ট দে উইল কম্পেয়ার what they find with standards set out by ICB, and where appropriate make recommendations for improvement recommendation তারা দিতে পারে। তারপর অ্যাপ্রোচ টু কোয়ালিটি কন্ট্রোল, তাহলে সামনে কোয়ালিটি কন্ট্রোলটা কেমনে করবো, এই কোয়ালিটি ম্যানেজমেন্ট কেমনে করবো। অ্যাকচুয়ালি আইএসকিউসি এটা এখন বদলায় ফ্যাশন করে এখন আমরা নাম দিচ্ছি আইএসকিউএম 1, আইএসকিউএম 2, এন্ড আইসার 220 হালকা রিভিশন, হালকা। এটা আগেও ছিল, এটা রিভিশন করছে,
আর আইএসকিউএম ওয়ানটা নতুন এসছে, কারণ এটা হইলো গিয়ে আইএসকিউ কে রিপ্লেস করছে 2022 সাল থেকে, ডিসেম্বর 2022 সাল থেকে কিসে কিসে করে ফেলছে। আর আইএসকিউএম কি হচ্ছে পার্টিকুলার এঙ্গেজমেন্ট কোয়ালিটি কন্ট্রোল রিভিউ। আর আইএসকিউএম ওয়ান হচ্ছে ফার্মের ভিতরে কি কাজ করার কথা সেইটা কিছু বলতে। এটা আপনারা মনে রাখেন। এখন একটা স্লাইড দেখতে পাচ্ছেন। হুম, জি স্যার, দেখা যাচ্ছে। এখানে একটা নিচে আমার নামের মতো করে কিছু একটা দেখতে পাচ্ছেন। জি স্যার। হ্যাঁ, আমার নামের কিন্তু প্রথম 4টা লেটার আছে, রেগেরিউন। এইটা হচ্ছে, এইগুলারে বলা হচ্ছে আইএসকিউএম এ ফার্মের সিস্টেম অফ কোয়ালিটি কন্ট্রোল, মানে এসওকিউএম একটা কম্পোনেন্ট নিয়ে কথা বলছে। 8টায়, কয়টা বলেন দেখি? আর 8টা গুলো হচ্ছে রেগেরিং। আর দিয়ে কি হয়? রিস্ক অ্যাসেসমেন্ট। ই দিয়ে কি হয়? এথিক্যাল রিকোয়ারমেন্ট। এ দিয়ে কি হয়? অ্যাকসেপ্টেন্স এন্ড কন্টিনিউয়ান্স। জি দিয়ে কি হয়? গভর্নেন্স। আবার ই দিয়ে কি হয়? এঙ্গেজমেন্ট পারফরমেন্স। আবার আর দিয়ে কি হয়? রিসোর্সেস। এই দিয়ে কি হয়? ইনফরমেশন এন্ড কমিউনিকেশন। এম দিয়ে কি হয়? মনিটরিং। ইনফরমেশন এন্ড কমিউনিকেশনের ভিতরে আবার 3টা ভাগ আছে। এখন মনে রাখতে পারবেন যে এএসকিউএম ওয়ান অনুযায়ী ফার্মের সিস্টেম অফ কোয়ালিটি ম্যানেজমেন্টের এই 8টা পার্টে একটা করে আনসার থাকতে হবে, যে এই 8টা পার্টে এক একটা ফার্ম কাজ করছে, তাতে করে ফার্মের কোয়ালিটি কন্ট্রোল হবে। আমি কি আমি বুঝতে পারছি না পারিনি? শুধু এই অংশটুকু বুঝেন, শুধু এই অংশটুকু বুঝেন। এত ডিফিকাল্ট এবং বোরিং একটা চ্যাপ্টার আপনার পড়তে অত খারাপ লাগবে না, তখন আপনি বুঝে যাবেন আপনি কেন পড়ছেন, কি পড়ছেন। ফার্মের একটা সিস্টেম আছে, বুঝাতে পারছি? যেমন একটা কম্পিউটারে মনিটর থাকে, একটা কম্পিউটারে প্রসেসর থাকে, র্যাম থাকে, ইত্যাদি ইত্যাদি থাকে, ঠিক একইভাবে একটা ফার্মের কোয়ালিটি কন্ট্রোলের জন্য এই 8টা কম্পোনেন্টের কথা বলা হয়েছে। 8টা কম্পোনেন্টের আমরা শর্টকাট কি বলি? রেগেরিন। রেগেরিন মনে রাখবেন, রেগান স্যার থেকে রেগেরিন। রেগারিনের আর দিয়ে কি হয় এমনি মনে রাখতে হবে। রিস্ক অ্যাসেসমেন্ট, ই দিয়ে এথিক্যাল রিকোয়ারমেন্টস, তারপরে হচ্ছিল এ দিয়ে অ্যাকসেপ্টেন্স কন্টিনিউয়াস, জি ফর গভর্নেন্স। আবার 2টা ই দিয়ে, একটা হলো এঙ্গেজমেন্ট পারফরমেন্স, আর দুইটা ই। একটা আর দিয়ে রিস্ক অ্যাসেসমেন্ট, আরেকটা আর দিয়ে রিসোর্সেস। একটা এ দিয়ে এথিক্যাল পারফরমেন্স, আরেকটা দিয়ে এথিক্যাল রিকোয়ারমেন্টস, আরেকটা দিয়ে হয় এথিক্যাল পারফরমেন্স। আর এম আই আর এম দিয়ে কি হয়? ইনফরমেশন কমিউনিকেশন, মনিটরিং এন্ড রেমেডিয়েশন প্রসেস। বুঝাতে পারছি? কথা বলো। স্যার বুঝতে পারছি। তা বোঝা যাচ্ছে স্যার? ভালো লাগতেছে সিস্টেমটা, না বোরিং লাগতেছে? স্যার ভালো লাগতেছে। ঠিক আছে স্যার। এই এটা আনন্দদায়ক ভাবে আমি কেমনে বুঝাবো নিজেও বুঝতেছি না, বুঝছেন? ঠিক আছে মানে স্যার। কারণ কি, এটা এই চ্যাপ্টারটা একটু বোরিং, আইএসকিউএম আসলেই বোরিং। কারণ কি, বাস্তবে আমরা অনেকে করে প্রথমত বলতেছে, এটা কি বলতেছে হচ্ছে এটার মাত্র একটা একটা কোয়েশ্চেন আসছে, সুতরাং আমরা চেষ্টা করছি এই চ্যাপ্টারতে কিভাবে কোয়েশ্চেন আসতে পারে ওটা চিন্তা করার, কারণ এটা নতুন 2022 সাল থেকে শুরু হয়েছে ডিসেম্বর। হ্যাঁ, আচ্ছা, আমরা খালি বলছি ফার্মের এই 8টা কম্পোনেন্ট আছে, আমরা খালি এই 8টা কম্পোনেন্ট নিয়ে, চ্যাপ্টারটা হলে এই 8টা কম্পোনেন্ট নিয়ে কথা বলি। কোয়ালিটি ম্যানেজমেন্টে একটা ফার্মে আপনারা বললো যে আপনি কোয়ালিটি ম্যানেজমেন্ট পার্টনার, আপনি কি কি সব ব্যাপারে কোয়ালিটি করবেন, আপনি বললে হবে না স্টুডেন্ট, আপনি বললে হবে না আন্দাজে না, আপনি এরিয়া দিয়েছে 8টা, এই 8টা এরিয়াতে আপনার কমেন্ট বলেন। প্রথমত বলছে রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস নিয়ে কথা বলে। রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেসে বলছে যে ফার্মের এমন একটা রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস ডিজাইন করতে হবে এবং কোয়ালিটি অবজেক্টিভ করতে হবে যেটা রিস্ক আইডেন্টিফাই করে। এক একটা স্পেসিফিক সিচুয়েশনে ফার্মের টেকনোলজি দিয়ে, নেটওয়ার্ক দিয়ে, এক্সটার্নাল সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে, অনগোয়িং মনিটরিং প্রসেসের মাধ্যমে তার এইটা রিস্ক অ্যাসেসমেন্ট করে যেতে হবে। এখন টেইলর্ড মানে প্রত্যেকটা ক্লায়েন্ট ওয়াইজ আপনার রিস্ক এবং মিটিগেশন আপনার চিন্তা করতে হবে। এইটাই বলছে যে ফার্ম কোন কোন ক্লায়েন্টের ক্ষেত্রে, লিস্টেড কোম্পানির ক্ষেত্রে এমন, গ্লোবাল কোম্পানির ক্ষেত্রে এমন, আপনার রেফারেল কাজ পেলে এমন। এটা বলার ছিল সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট কি, এইটা হচ্ছে স্পেসিফিক রিস্ক ইন স্পেসিফিক ফার্ম। সব ফার্মের এক হবে না, বুঝতে পারছেন? যেটাই ক্লায়েন্ট পোর্টফোলিও হোক,
সো বিগ ফোর এর মধ্যে এক এক ফার্মের রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস এক রকম হবে। এখন কি বুঝতে পারছেন না বুঝতে পারছেন না? জি স্যার। আচ্ছা স্যার। এখান থেকে আপনার কোশ্চেন কিভাবে আসতে পারে? আপনার একটা সিনারিও দিবে, সিনারিও দিয়ে বলবে কি আপনি এক্সপ্লেইন করেন অথবা ইভ্যালুয়েট করেন। ইভ্যালুয়েট করা মানে কি, প্রোজ এন্ড কনস দুইটাই লেখা। ফার্মের একটা সিনারি দিয়ে বলবে একটা রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেসটা একটু রিভিউ করেন, এবং যেসব জায়গায় দেখবেন যে রিস্ক অ্যাসেসমেন্টটা একটু দুর্বল সেসব জায়গায় কি কি অ্যাকশন নেওয়া যেতে পারে ইমপ্রুভমেন্টের জন্য সেগুলো সাজেস্ট করেন। বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, এরপরে রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেসের পরে আপনার কে আছে বলেন? রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেসের পরে কে আছে? গভর্নেন্স এন্ড লিডারশিপ। ফার্মের এমন একটা এনভায়রনমেন্ট থাকতে হবে যেখানে ফার্মের টপ টায়ারে একটা কমিটমেন্ট টু কোয়ালিটি, তার টোন বা কালচার রেডি করে, সেইটা কিন্তু পাবলিক ইন্টারেস্ট সাপোর্ট করে, যেটা মোটামুটি কোয়ালিটি মেনটেন করে, সেরকম টোন টপে থাকতে হবে। কারণ রেসপন্সিবিলিটি, দ্য রেস দিস রেসপন্সিবিলিটি ইজ ফার্ম ওয়াইড। একজনই একটা ইন্ডিভিজুয়াল অডিট দেওয়া হবে না, যেখানে ফার্মের ম্যানেজিং পার্টনার রেসপন্সিবিলিটি দেওয়া হয় যে এসওকিউএম এর জন্য। টোন এট দ্য টপ, মানে উপরের জনই যদি চোর হয় তার নিচে সবাই দেখবেন একই তার দায়িত্ব চলবে। যখন দেখবেন উপরের জন করা, তখন কিন্তু ওরা সাবধানে থাকবে। এবং এমন সব পলিসি আপনার ফার্মে রাখতে হবে যারা অনেস্টি দেখাবে তাদেরকে আপনি রিওয়ার্ড দিবেন, রাদার দেন না না ক্লায়েন্ট রাখার জন্য তোমার এইসব করা উচিত ছিল, ওগুলো করা উচিত নাই। নো, আপনি সে যদি কয়েকদিন দেখে যে না উনি তো খুব করা, ক্লায়েন্ট রাখার চেয়ে আবার এথিক্যাল প্রায়োরিটি বেশি দেয়, তাহলে কিন্তু ওনারা ফার্মের যে কালচারটা ওটা চেঞ্জ হয়ে যাবে। এটা আপনাদের মনে হয়নি ফার্মের কাজ করে অনেক সময় পার্টনারের সাথে কাজ করে মনে হয় যে ওনার ক্ষেত্রে এথিক্সটা অনেক বেশি জরুরি আর ওনার ক্ষেত্রে ক্লায়েন্ট রিটেনশন জরুরি? কেউ আজকে মনে হয় আপনার সর্বনিম্ন পরিমাণ কথা বলে ক্লাস শেষ করতে পারছেন না। হ্যালো, স্যার আমি গভর্নেন্স এন্ড লিডারশিপ এর আগে পড়িয়েছি রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস। রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস নিয়ে কি করব এটাই আমি স্পেসিফিক্যালি বলেছি। এক একটা ফার্ম স্পেসিফিক অনগোয়িং মনিটরিং পেইলোড ফোকাস থাকতে হবে, রিস্ক অ্যাসেসমেন্টের একটা পলিসি এন্ড প্রসিডিউর থাকতে হবে। সেকেন্ড পড়ছি গভর্নেন্স এন্ড লিডারশিপ। এগুলো কারা? এগুলো হচ্ছে ওই যে 8টা কম্পোনেন্টের সেকেন্ড কম্পোনেন্ট, গভর্নেন্স এন্ড লিডারশিপ। বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। জি স্যার। আপনারা জি বলেন, এই জি মানেটা কি স্যার? আগেরটা ক্লিয়ার করেন নাকি? মানে স্যার ভালো লাগতেছে না, শেষ করেন। না না আমি স্যার, বিশ্বাস করেন না, ভালো আমি বিশ্বাস লাগতেছে করেন স্যার। নাম দেখি না, আমার জোরাজুরি করলে হয় কি লাভ হইছে না। আমি শুধু শুধু বলতেছি আমারও ব্যাটারি লস, আপনাদেরও ব্যাটারি লস, ওয়েস্টেজ অফ পিওর টাইম। আমি বোঝানোর চেষ্টা করছি 8টা কম্পোনেন্ট ছিল, 2টা কম্পোনেন্ট আমরা টুকটাক আলোচনা করেছি, রিস্ক অ্যাসেসমেন্ট, গভর্নেন্স। রিলেভেন্ট এথিক্যাল রিকোয়ারমেন্টস কিন্তু থার্ড ওয়ান। প্রত্যেকটার মধ্যে দেখবেন লাস্ট প্যারাগ্রাফে কিভাবে কোশ্চেন আসতে পারে সেইটা। আমি যেহেতু তখন যখন কোশ্চেন আসে নাই তেমন একটা, কোশ্চেন গুলো এইভাবে আসতে পারে এইটা থেকে, একটা সিনারিও দিয়ে বলবে এই ফার্মের রিসার্চমেন্ট প্রসেস অ্যাসেস করো এবং রিকমেন্ড ইমপ্রুভমেন্ট, মানে ইমপ্রুভমেন্ট প্ল্যান গুলা রেকমেন্ড করো। গভর্নেন্স লিডারশিপে বলবে গভর্নেন্স কেন দরকার, লিডারশিপ এসওকিউ মেনটেন করার জন্য। এবং একটা সাইডে ওই যে এগেইন একটা সিনারিও দিয়ে বলতে পারে এটার উইকনেস অ্যান্ড স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস আর রিকমেন্ডেড অ্যাকশন দাও। রিলেভেন্ট এথিক্যাল রিকোয়ারমেন্ট, অবজেক্টিভ এন্ড পলিসিস ফর ফুলফিলমেন্ট অফ এথিক্যাল রিকোয়ারমেন্ট। এবং ডিফার, ফার্মের সাইজ, ক্লায়েন্ট পোর্টফোলিও, স্কেলেবিলিটি এগুলোর জন্য ডিফার করবে, আইএসবিএ কোড মানতে হবে। মেনি ফার্ম আর এক্সট্রা পলিসিও থাকবে এথিক্যাল থ্রেড মেনটেন করার জন্য, উইচ গো বিয়ন্ড মিনিমাম। যেমন মনে করেন আমরা যখন বাইরের ফার্মে ছিলাম আমাদের এথিক্যাল রিকোয়ারমেন্ট ওয়াচ মাচ লঙ্গার দেন এই আইএসবিএ কোড অফ এথিক্স। এটা তো বেয়ার মিনিমাম, মানে একটা লোক ওইটা লোক ফরজ, এরপর আপনি সুন্নত, নফল,
মানে নফলের নফল ওরকম কিছু আছে, ওগুলোও ছিল, ওগুলোও মানতো। এটা ফার্মের স্পেসিফিক পলিসি। আপনি যদি মনে করেন আমরা এটা নিয়ে ধমক খাই বকা খাই, আপনি তার উপরে যাইতে পারেন। যেমন মনে করেন অনেক ফার্ম আছে গিফট নেওয়া নিষেধ করে দেয়, ইভেন ছোট ভ্যালু। বাংলাদেশে মনে করেন আপনার ক্লায়েন্ট খাওয়াই দিচ্ছে, আপনারা খাওয়াই না? আপনার অডিটে গেলে খাওয়ায় না খাওয়াই না? স্যার খাওয়াই স্যার। আপনারা মজা করে খান না? খান তো স্যার। জি স্যার। কিন্তু আমরা অডিটে যেতে আমরা পানি খেতাম ক্লায়েন্টের কাছ থেকে, ওয়াটার। আমরা বাইরে গিয়ে নিজের টাকায় খেতাম। সি, এটা কিন্তু রিকোয়ারমেন্ট নাই, খাওয়া কিন্তু খুব ট্রিভিয়াল ভ্যালু, কিন্তু আমরা খেতাম না কখনো ক্লায়েন্টের পয়সা। ক্লায়েন্ট কোন সময় চিন্তাও করতো না আমাদের খাওয়ানো। আমরা এমনি পানি বা রং চা খেয়ে চলে আসতাম, নিজের বাইরে খাই চলে নিজের টাকায় খাওয়াই না খেতাম, কিন্তু ক্লায়েন্টের কাছে খাবার আশা করতাম না। কিন্তু বাংলাদেশ এটা কমন প্র্যাকটিস, গিয়া খাওয়া। এটা কি নিষেধ আছে আইএসডি কোডে? না, কিন্তু ফার্মের একটা স্ট্যান্ডার্ড আছে, ওই স্ট্যান্ডার্ডের নিচে নামে না হয়। সো তুমি তোমার নিজের পয়সা খাও, ক্লায়েন্টের কাছে খাওয়া আশা করবে না, ক্লায়েন্ট খাওয়া দেবে না। বুঝে গেল? জি স্যার। আচ্ছা, তারপর একসেপ্টেন্স, কোন সব ক্লায়েন্ট একসেপ্ট করবো এবং কন্টিনিউ করব। যেমন এইটা ফার্ম মাস্ট অ্যাসেস দ্য ইন্টিগ্রিটি এন্ড এথিক্যাল ভ্যালু অফ দ্য ক্লায়েন্ট এন্ড ইটস ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল এজ দ্য ফার্মস এবিলিটি টু পারফর্ম। যেমন প্রত্যেকটা ব্যবসা 5 বছর আগে ভালো ছিল, এখন বাটপার হয়ে গেছে। আপনার ওই যে 5 বছর আগে একসেপ্ট করছিলেন, এখনো যদি সেই কাজটা করবেন তা কিন্তু না। আমরা কিন্তু এরকম করি, অনেক আগের ক্লায়েন্ট করতেছি, আমরা কিন্তু অনেক সময় ড্রপ করে দিই। মানে চাই না, কেউই তো চায় না টাকা চল যাক, তারপরে এমন অবস্থা চল যায় মাঝে মাঝে, ভাই আমি করবো এই রিস্ক নিয়ে আমার মাথা আসলে। এমনি তো বাংলাদেশের সব যেকোনো অডিট করতে গেলে এটা ভয় লাগে। কথাটা বুঝছেন? বা নতুন করে বোর্ড অফ ডাইরেক্টর চেঞ্জ হয়, তাদের আইডেন্টিটি চেক করা লাগে, ইন্ডিপেন্ডেন্স ডিক্লারেশন, তখন আবার আপনার ফার্মের সাথে আবার ফার্মের অডিটর যারা ছিল বা পার্টনার ছিল তাদের সাথে কোনো সম্পর্ক আছে না, আবার নতুন করে ইন্ডিপেন্ডেন্স ডিক্লারেশন নিতে হয়। এবং সবচেয়ে মনে করেন নতুন ইনফরমেশনের আলোকে কি এই ক্লায়েন্ট আপনি করবেন কিনা। মানে মনে করেন গত গত সরকারের আমলে অনেক ক্লায়েন্ট অ্যামেজিং ছিল, এখন মনে হচ্ছে তারা তত ভালো ক্লায়েন্ট না, এরকম তো অনেকেই আছে। এটা আছে কিনা বলেন দেখি। জি স্যার আচ্ছা স্যার। আবার গত সরকারের সময় অনেক ক্লায়েন্ট মনে ছিল বাপরে বাপ, 10 ফিট লম্বা লাঠি দিয়েও ধরবো না, এখন মনে হচ্ছে এই ক্লায়েন্ট তত খারাপ নাই, সম্পর্কে গুজব শুনছে অনেক বেশি। এটাও তো হয়েছে। তো আপনার এগুলো কন্টিনিউয়াসলি দেখতে হবে যে এই ক্লায়েন্ট আমি ছেড়েছিলাম, আগে নিয়েছিলাম, এখন আগে নিছি বলে যে সারা জীবন চলতে হবে এটাও যেমন আইন না। ঠিক একইভাবে যাটা করছি সেটাও যে কন্টিনিউ করে যাব সেটাও না। আপনাকে ক্যান্ডিডেট, আপনার কমলা রঙে কি লেখা আছে? ক্যান্ডিডেট হ্যাভ টু ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কন্টিনিউয়াস, ভেরি ইম্পর্টেন্ট, অ্যাসেসমেন্ট অর অ্যাপ্লাই দ্য রিকোয়ারমেন্ট অফ আইএসকিউএম 1। আইএসকিউএম 1 এর একটা সিনারিও দিয়ে বলবে আপনি কি মনে করেন যে ফার্মের হিসেবে আপনারা কি ক্লায়েন্ট একসেপ্ট করবেন না কন্টিনিউ করবেন, কি অ্যাডিশনাল কাজ নেওয়ার আগে কি চিন্তা করবেন না করবেন না। কতক্ষণ আগে না আমরা একটা কোয়েশ্চেন দেখলাম এটা নিয়ে, শামিম নিয়ে, মনে আছে? জি স্যার। আচ্ছা, তারপরে এঙ্গেজমেন্ট পারফরমেন্স। এঙ্গেজমেন্ট পারফরমেন্সে আপনার কয়েকটা জিনিস আছে। এঙ্গেজমেন্ট পারফরমেন্সে একটা এঙ্গেজমেন্ট কেমন করে উঠেছে, প্রথমত এক ডাইরেকশন আছে কিনা, সুপারভিশন আছে কিনা, অডিট ম্যানেজার রিভিউ করতেছে কিনা, ডকুমেন্টেশন ঠিক মতো দিচ্ছে কিনা, এবং যেখানে দরকার সেখানে কনসালটেশন হইতেছে কিনা। কারণ সব পার্টনার যে সব ব্যাপারে স্পেশালিস্ট হবে তা না। যেমন আমি একটা সেক্টরের স্পেশালিস্ট, আমার পার্টনার অন্য একটা সেক্টরে বিগ স্পেশালিস্ট, এবং সে নতুন নতুন যে প্রবলেম হইতেছে সে যেগুলো সম্পর্কে জানে, সুতরাং তার সাথে আমি কনসাল্ট করছি কিনা, এইটা একটা। তো ডাইরেকশন, সুপারভিশন, রিভিউ, ডকুমেন্টেশন এন্ড রিভিউ এবং কনসালটেশন এগুলা হয় কিনা, এগুলা এঙ্গেজমেন্ট পারফরমেন্সের ক্ষেত্রে আপনার দেখতে হবে। ডাইরেকশনের মধ্যে কি আছে? যেমন ডাইরেকশনের মধ্যে আছে এঙ্গেজমেন্ট পার্টনার ডাইরেকশনের জন্য রেসপন্সিবল, তার টিম মেম্বারদের সবাই বলতে হবে কি কোন কাজটা তারা করার কথা, এই এন্টিটির ব্যবসার নেচার কি, কি কি রিস্ক আছে, কি কি প্রবলেম হইতে পারে, এবং ডিটেইলড অ্যাপ্রোচ। আমি অনেক শুনছি, বাংলাদেশে অনেক শুনছি, আপনারা কিন্তু অনেক সময় কিন্তু পার্টনার আপনার সাথে কথা বলে না। বলেন দেখি, সত্যি করে বলেন দেখি যে আমরা মেয়েদের স্যার 70% ক্ষেত্রে পার্টনারের ডাইরেকশন পাইছি ডাইরেক্ট। বলেন দেখি কেউ বুকে হাত দিয়ে। পাওয়া যায় না স্যার, আসলে এটা এস, পাওয়া যায় না, একেবারেই পাওয়া যায় না স্যার। পাওয়া যায় না, না জি যার স্যার। ফলে দুইটা ঘটনা হয়। এক, আপনারাও না দান বাচ্চার মতো যান, ক্লায়েন্টও মনে মনে হাসে, পাইছি এটারে যা মন সেটা হাত দিয়ে ধরাই দিব, আপনিও অশিক্ষিত কুশিক্ষিত হয়ে বের হয়ে যান। আমি সিএ তো বাস করছি, আমি তো এখন হেড অফ কি জানি হয়ে গেছি, বাট আপনি ওই যে পার্টনারের জ্ঞানটা নিতে পারলেন না, একটা প্রবলেম, শিখতে পারলেন না, ইস্যু গুলো বুঝতে পারলেন না।
এতে করে আপনার অডিট ওরকম রোবাস্ট হলেন, এটা একটা প্রবলেম। সুপারভিশন আইসা 220 অনুযায়ী প্রোগ্রেস চেক করতে হবে যে কি হইতেছে। এমন হয় না আপনাদের যে আমরা কখনো অডিট করতে গেছি তার পার্টনারের খবরও নাই, কতদিন অডিট করতেছে, যায়ও না, জিজ্ঞাসা করে না, ফোনও দেয় না, আমারও জিজ্ঞেস করে না, ম্যানেজারও জিজ্ঞেস করে না। এরকম হয়েছে না? এরকমও হয় না? হয় স্যার, এরকম হ্যাঁ, হয় স্যার। অবশ্যই হয়। ভাই আমি আপনাদের নাম দেখি না, সত্যি কথা বলবেন, আলোচনার প্রাধান্য বলতে হবে, আপনাদের ফেরেস্তা সাজলে হবে না। কারণ আমরা তো বুঝি এই যে ঢাকা শহরে মেজরিটি এমন। তারপরে অনেক সময় হয় প্রোগ্রেস ট্র্যাক, কোনো খবর নাই, কারণ ক্লায়েন্টের যে ফি কবে এসে আপনারাই পরে শেষ মধ্যে একটা বক্করচক্কর নোট লিখে ক্লায়েন্ট ফার্মরা এনে দেন, ফি যেহেতু কম, পার্টনারও কলম বইছে দেয়, এই চলতেছে আর কি। প্রোগ্রেস দুইটা জিনিস মনে হচ্ছে, যদি আপনি পার্টনার খুব গ্র্যানুলার লেভেলে সুপারভাইজ করে, পার্টনারেরও জানতে হবে যে একটা ব্যালেন্স, কিছু কিছু কাজ ওরে করতে দিতে হবে, আর কিছু কিছু কাজ সুপারভাইজ করতে হবে। ওরা যদি খুব গ্র্যানুলার লেভেলে দেখায় দেয়, একেবারে শস্য দানা লেভেলে, এইটা ডেবিট ওইটা ক্রেডিট, তাহলে ও শিখবে না। আর যদি ওরে কিছুই না দেখান, তাহলেও ও শিখবে না। এই দুইটার মাঝখানে একটা ব্যালেন্স রাখতে হবে। টু লুজ হইলে মিস্টেক হবে, টু ক্লোজ হইলে ও কিছু সুপারভাইজারের টাইম ওয়েস্ট। রিভিউ, এই যে কাজ হলো, এটা কেউ, আপনি যে কাজটা করছেন, এটা রিভিউ অনেক সময় সিনিয়র স্টাফ করে না। ওই সিনিয়র স্টাফরা বলেন না, ভাইকে বললো ভাইয়া কাজ হয়ে গেছে, হ্যাঁ হয়েছে স্যার, খুব ভালো, মোটামুটি ক্লিন, এর কোনো বড় কোনো বেদনা নেই, বা আপনি বলছেন একটা সমস্যা, এ পাত্তাই দিল না, এরকম আপনারা ফেস করেন না? স্যার এটা ফেস করি, আবার মাঝে মাঝে স্যার পার্টনার একেবারে টাইট করে ধরে। আচ্ছা, টিভিসি ঠিক আছে, হ্যাঁ, পার্টনার টাইট করে দিলে তো ভালো সংবাদ। কিন্তু অনেক সময় আপনি সুপারভাইজারে বললেন, সুপারভাইজার নিজে শুনলো, নিজেই বুঝে না, কিন্তু এখন ম্যানেজার হয়ে গেছে, সে তো আর বলতে পারে না আমি বুঝি না প্রথমত। জি স্যার, জি স্যার, সে ঘটনা অনেক সত্যি সময় এটা। ইগনোর করে যায়, সে পার্টনার থেকে ইগনোর করে দেয়। একটা বড় প্রবলেম হয়তো আপনি ধরতে পারছেন, ম্যানেজারে বলছেন, ম্যানেজার একটু পার্ট ফুট বলে, এই তোমার যেটা বলছো তুমি সেটা করো, তুমি অন্য জায়গায় গেছো কিছুর জন্য। সে কিন্তু বুঝেই নেই আসলে আপনি কি বলছেন, ভালো জন্য। তাতে করে কি তারও গ্রোথ হয় না, আপনারও মন খারাপ হয়ে যায় যে আমি ব্যয় করে লাভ কি, সে তো কথাই শুন না, সে না কথা না শুনে আমি কি তার গাড়ির উপর ডিঙ্গে গিয়ে পার্টনারে বলবো? শুরু হয়ে গেল। এবং প্রত্যেকটা সিগনিফিকেন্ট ম্যাটার ডিসকাশন হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট কনসালটেশন হয়েছে, এই রিভিউটা আপনার ঠিক মতো হচ্ছে কিনা, এবং এঙ্গেজমেন্টের অবজেক্টিভটা আপনারা অ্যাটেইন করতে পারছেন কিনা। টিকিউসিআর, লিস্টেড কোম্পানি এবং অন্যান্য এন্টিটি যেগুলো ফার্ম দ্বারা নির্ধারিত, টিকিউসিআর একটা দরকার। মানে হয় অন্য পার্টনার অথবা সুইটেবলি কোয়ালিফাইড একজন ডাইরেক্টর দিয়ে, যেখানে ইন্ডিপেন্ডেন্স চেক করবে, কনসালটেশন চেক করবে, সিগনিফিকেন্ট রিস্ক যেগুলো আইডেন্টিফাই করছে ওগুলো দেখছে কিনা, জাজমেন্ট যেগুলো মেক করছে, ম্যাটারনিটি এবং সিগনিফিকেন্ট রিস্ক ওগুলো দেখছে কিনা, আনকারেক্টেড এবং কারেক্টেড মিস স্টেটমেন্ট দেখছে কিনা, এবং ক্লায়েন্টকে কোন কোন মিস্টেক জানাবে সেগুলো তারা রিভিউ করছে কিনা। বুঝে গেল? এগুলো কিন্তু আমরা কিসের মধ্যে আছি বলেন দেখি? এঙ্গেজমেন্ট পারফরমেন্সের মধ্যে। এই যে এঙ্গেজমেন্ট পারফরমেন্সের ভিতর এই 5 তারকা আছে, 5 তারকার মধ্যে আমরা এগুলা পড়ছি। বুঝে গেল? জি স্যার। তারপরে ডকুমেন্টেশন, আপনার তো ডকুমেন্ট করাই লাগবে, বাংলাদেশে ডকুমেন্ট করে না, বলো ভাই ঠিক আছে। আমাদের ফার্মে একটা কথা বলতো, হোয়াট ইজ নট ডকুমেন্টেড নট ডান, শেষ, মিটিং শেষ। আপনি লেখছেন না, মুখে বলছি বাদ, মানে আপনি কিছুই করেন না, মুখের কথার কোনো দাম নেই। কাগজে লিখে আপনি হাতের সাইন দিয়ে, সরি অটোমেটিক ইলেকট্রনিক সিগনেচার দিয়ে পাঠান, লিখতে দিলেই দেখবেন হাত পা কাঁপাকাঁপি স্টার্ট হয়ে যায়। বলার সময় আমাদের এখানে সবাই বলে, "তা আমার উপর ভরসা রাখেন, আমার উপর গ্যারান্টি রাখেন", কই দিয়ে দেখা নাই, খবর নেই। সো অডিট ওয়ার্ক আপনার সবসময় মনে করেন আপনার কিসে করতে হবে, আপনাকে হোয়াট ডু ইউ কল ইট, আপনাকে ডকুমেন্ট করার, রিভিউ করার ব্যবস্থা করতে হবে, এবং ডিফিকাল্ট কোনো ইস্যু আসলে আপনার কনসালটেশন করতে হবে, এবং এই কনসালটেশনের রেজাল্ট আপনার লিখে রাখতে হবে। এরপরে এসওকিউএম এ কি ছিল? এসওকিউএম এ ছিল হিউম্যান রিসোর্স। হিউম্যান রিসোর্স এর মধ্যে 3টা পার্ট। একটা হচ্ছে ফার্ম, ফার্ম কেমনে হায়ার করবে, প্রমোশন দিবে, টাকা পয়সা কেমনে দিবে, ঠিক আছে, প্রফেশনাল নিড কি অ্যাসেস করবে। এরপর হচ্ছে স্টাফ অ্যালোকেশন, কোন ক্লায়েন্টে কোন স্টাফ দিবে, ক্লায়েন্ট স্টাফের আইডেন্টিটি দিবে, পার্টনারের কি দায়িত্ব, স্টাফের কি দায়িত্ব সেটা বলবে, এবং সেই এঙ্গেজমেন্ট পার্টনারের যে ক্যাপাবিলিটি আছে সেটাও ক্লায়েন্টকে জানাবে। অ্যান্ড ওই পার্টিকুলার এঙ্গেজমেন্টের ক্ষেত্রে দ্য ফার্ম উইল মেক শিওর যে টিমের দায়িত্ব, টিমের আন্ডারস্ট্যান্ডিং আছে, টিমের ট্রেনিং হয়েছে, তারা লিগাল এবং প্রফেশনাল রিকোয়ারমেন্টটা জানে, টেকনিক্যাল নলেজ আছে, প্রফেশনাল জাজমেন্ট তারা অ্যাপ্লাই করতে পারে। এখন আপনাকে এখানে কি কোশ্চেন দিতে পারে? কোশ্চেন দিতে পারে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিসোর্স থাকলে
এমপ্লয়েড একটা অডিটে। যেমন আপনার ব্যাংকের অডিট দিচ্ছে, আপনার ব্যাংক সময় কিছু বুঝেন না, ট্রেনিংও নাই, পার্টনার একই অবস্থা, কাজ পাইতে নিয়ে নিচ্ছে। এবং রিকমেন্ডেশন তখন আপনারা করতে হবে যে এই রিকমেন্ডেশন কি রিকমেন্ড করবেন ফার্মে ইমপ্রুভ করার জন্য। এরপরে রইল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন, কোয়ালিটি অডিট করার জন্য এঙ্গেজমেন্ট টিমের তাদের নিজের রেসপন্সিবিলিটি জানতে হবে। একেবারে লেস এক্সপিরিয়েন্স লোক শুড বি অ্যাপ্রোপ্রিয়েটলি সুপারভাইজ অ্যান্ড রিভিউ। তাদের প্রফেশনাল স্কেপটিসিজম, ওই যে গেলাম এই ক্লায়েন্টের নাম শুনছি ভালো, আইসেই মুগ্ধ, কাজ দেখার আগে বড় বড় কোম্পানি যেগুলো ফেইলিয়ার হয়েছে, যারা বিগ ফোর, যেগুলো আমরা চ্যাপ্টার 2 তে দেখেছিলাম, সবাই কিন্তু বড় কোম্পানি, অ্যামেজিং কোম্পানি, একটু হাতাইতে গেলে যা যায় প্রবলেম বেড়েছে। আমি কি বোঝাতে পারছি? সুতরাং আপনার প্রফেশনাল স্কেপটিসিজম এবং জাজমেন্ট এক্সারসাইজ করা, এমন প্রসেসেস এমন প্রসেস ফার্মে রাখা যেন তারা প্রফেশনাল স্কেপটিসিজম অ্যাপ্লাই করতে বাধ্য হয়। যেমন আপনি একটা কোশ্চেনিয়ার দিয়ে দেন, একটা টেস্টিং সিটের সাথে কোশ্চেনিয়ার দিয়ে দেন, এটা দেখছো, এটা দেখছো, এটা দেখছো, এটা দেখছো, এটা দেখছো, এটা দেখো নাই, কেন দেখো নাই, তখন সে যেন উত্তর দিতে বাধ্য হয়, তখন তার মাথা খুলবে, প্র্যাকটিস করতে করতে মাথা খুলবে, সে 10টা অডিটিং ওগুলো দেখবে। এবং কন্টেনশাস ম্যাটার, এবং যেটা ক্লায়েন্টের সাথে বনি মনে হচ্ছে না সেইটা টিম নিজেরা কনসাল্ট করে ডিফারেন্স অফ অপিনিয়ন সুন্দর করে মিটমাট করতে পারে, সেরকম একটা কোয়ালিটি রিভিউয়ার এনে আপনাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে নিজেদের ফার্মের মধ্যে, ফার্মের টিমের মধ্যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন। আর মনিটরিং এর মাধ্যমে যেটা হয়, এই যে আপনাদের যে এসওকিউএম, এই যে 8টা এসওকিউএম দেখলাম না আমরা, কি রেগেরিন, রেগেরিন মনে আছে? রেগেরিন কে মনে করতে পারছেন? স্যার রিগেরিং। হুম, রেগেরিনটা কি বলুন দেখি। আমার নাম, লাস্ট নেম কি আমার, কারো মনে আছে আমার লাস্ট নেম কি? ফার্স্ট নেম জানেন নাকি তাও জানেন না? স্যারের নাম জানেন নাকি তাও জানেন না? স্যার রেগান। হ্যাঁ, রেগান, রেগানের রেগ, রেগে এরিন, রেগ আর দিয়ে কি রিস্ক অ্যাসেসমেন্ট, ই দিয়ে দুইটা, একটা হচ্ছে এথিক্যাল এথিক্যাল রিকোয়ারমেন্টস, আর একটা হচ্ছে এঙ্গেজমেন্ট পারফরমেন্স। আর দুইটা হচ্ছে, আর একটা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট, আর একটা হচ্ছে রিসোর্স। আর আই দিয়ে কি হয়? ইনফরমেশন কমিউনিকেশন, এম ফর মনিটরিং, আর জি দিয়ে কি হয়? গভর্নেন্স অ্যান্ড লিডারশিপ। এই 8টা এরিয়াতে ফার্মের এসওকিউএম এর কাজ করতে হবে। এই মনিটরিং এর মধ্যে 2 ধরনের মনিটরিং আছে, একটা হচ্ছে হট রিভিউ, একটা হচ্ছে কোল্ড রিভিউ। কোল্ড রিভিউ মানে অডিট ফডিট শেষ, এখন আপনি নিজের ফার্মে রিভিউ করতেছেন, নিজের ফার্মে অ্যাডিশনাল রিভিউ টিভিউ করে ফার্মের পলিসি এন্ড প্রসিডিউর চেঞ্জ করে সবাই বলতেছেন, ডিসিপ্লিনারি অ্যাকশন, যারা বারবার ফেল করছে তাদের ডিসিপ্লিনারি অ্যাকশন নিতেছেন। এবং আর একটা হচ্ছে কেন কন্ডাক্ট করে কোল্ড রিভিউটা, একজন পার্টনার আরেকজন পার্টনারের ফাইল রিভিউ করে বলে যে আপনার টিম তো এই কাজ ঠিক মতো করছে না, ওইটা ঠিক মতো ডকুমেন্ট করছে না। অথবা আপনার যদি এক পার্টনার ফার্ম হয়, আপনি বাইরের একজন কনসালটেন্টের টাকা দিয়ে নিয়ে আসেন এবং কনফিডেন্সিয়াল বেসিসে আপনি রিভিউ করেন, সেটা তো কোনো প্রবলেম নাই। কথাটা কি বুঝতে পারছেন? স্যার কোল্ড রিভিউটা হচ্ছে মানে আমাদের পার্টনার আরেকটা বাইরে থেকে পার্টনার নিয়ে এসে অথবা তারপর। নিজের এক পার্টনার আরেক পার্টনারের, সেটা হইতে পারে, স্যার আর কিন্তু হট অডিট রিভিউ, হওয়ার পরে। স্যার হট রিভিউটা স্যার বুঝি না। আপনি আপনি মনে করেন আপনি মনে করেন যে কোল্ড রিভিউ হলে কি হয়, আপনার এক পার্টনার, হট ফাইল রিভিউ যেটা হয় রিয়েল টাইম ইন্ডিপেন্ডেন্ট কোয়ালিটি কন্ট্রোল চেক, এইটা হচ্ছে সিনিয়র রিভিউয়ার হু ওয়াজ নট ইনভলভ ইন দ্য অরিজিনাল ওয়ার্ক, এবং অডিটর রিপোর্ট সাইন করার আগেই হয়। বোঝা গেল? যেমন আপনার মনে লিস্টেড কোম্পানি অডিটের ক্ষেত্রে, লার্জ কর্পোরেশন অডিটের ক্ষেত্রে, টেকনিক্যালি কমপ্লেক্স অডিটের ক্ষেত্রে শান্ত হট রিভিউ হয়। বোঝা গেল? জি স্যার। এইটা হলো ফার্মে কিসে করার আগে, অডিট রিপোর্ট সাইন করার আগে। কোল্ড হচ্ছে অডিট রিপোর্ট সাইন এসে এখন আপনি দেখতে বসছেন। অনেকটা যেমন আইসিবি আপনাদের রিভিউ করতে আসেন, আইসিবি কিউএডি, ওই তখন যেটা করে ওটা হচ্ছে কোল্ড রিভিউর মতো একটা। বুঝতে পারছেন? আর যখন আপনার জিনিসপত্র ভুল হবে তখন কি হবে? জিনিসপত্র ভুল হলে আপনার কি হবে? মামলা খেতে পারেন, রেপুটেশন চলে যেতে পারে, সেটেলমেন্ট করতে হতে পারে, আইসিবি থেকে ডিসিপ্লিনারি অ্যাকশন আসতে পারে, এবং পার্টনারের সমস্ত পার্টনার একসাথে বিপদে পড়ে যেতে পারে। যেমন ফার্মের লিস্টিং বাদ দিল, সব পার্টনার বিপদে পড়লো একজনের জন্য, হয় না? হইতেই পারে। তো অডিটরের লায়াবিলিটি কি বাংলাদেশে? একটা হলো কোম্পানির ক্ষেত্রে এবং সোল প্রপার্টিশনের ক্ষেত্রে। কোম্পানি যখন অডিট করে তখন কি হয়? স্ট্যাচুটরি লায়াবিলিটি থাকে, কন্ট্রাকচুয়াল লায়াবিলিটি থাকে, কমন ল থাকে আইসিবি বাইলস দ্বারা। আর প্রাইভেট কনসার্ন যারা লিস্টেড করেন তাদের কিন্তু অডিটের কোনো রিকোয়ারমেন্ট নেই, কোথাও বলা নাই। কিন্তু অডিটর যখন অ্যাপয়েন্টমেন্ট করা হয়
তখন অডিটরের পাওয়ার, ডিউটি, লায়াবিলিটি এই এঙ্গেজমেন্ট আপনার সাথে যে চুক্তি হয়েছে সোল প্রপারেশন ওই চুক্তি অনুযায়ী হয়। বাংলাদেশে প্রাইমারিলি কি হয়, ট্যাক্স রিটার্ন দেওয়ার সময় অনেক সময় লাগে। সোল প্রপারেটরশিপ, ট্যাক্স রিটার্ন, ট্রেডিং কোম্পানি সোল প্রপারেটরশিপ ট্যাক্স রিটার্নের জন্য লাগে। আদার দেন দ্যাট অত লাগে না এটা। আর কোম্পানির ক্ষেত্রে স্ট্যাচুটরি লায়াবিলিটি থাকে। এখন বেশিরভাগই হয় হচ্ছে সিভিল লায়াবিলিটি, বেশিরভাগই হয় হচ্ছে সিভিল, যদিও ক্রিমিনাল লায়াবিলিটির কিছু ব্যাপার আছে, যেমন 203, 19, 332, 333, 397-তে ক্রিমিনাল লায়াবিলিটির ব্যাপার আছে। যেমন আপনি ইচ্ছা করে ফর্জারি করলেন, আপনি ক্রিমিনাল অফেন্স যদি প্রুফ করা যায় যে আপনি ইচ্ছাকৃত ভাবে প্রুফ করছেন, অথবা অডিটর যদি ফলস স্টেটমেন্ট দেয়, ব্যালেন্স শিট সাইন করে নোয়িং ইট টু বি ফলস, হ্যাঁ, তখন 5 বছরের জেলও হইতে পারে 397 সেকশন অনুযায়ী। বাট ইভেন অডিটরের ফাঁসানো খুবই ডিফিকাল্ট। মানে এই প্রমাণটা যদিও বাংলাদেশের আইন পড়লে মনে হয় খুব ইজি, বাংলাদেশের রেগুলেটর অনেক সময় গাইড জোরে চাপাই দেয়। ভেরি ভেরি টেকনিক্যালি যদি আপনি দেখেন, অডিটরের প্রাইমারি হচ্ছে লায়াবিলিটি ফর নেগলিজেন্স। এক সেকেন্ড, প্রাইমারিলি হচ্ছে হইলো গিয়া নেগলিজেন্স, যে আমি নেগলেক্ট করছি, কাজটা আরো ভালো করতে পারতাম, নেগলিজেন্স। আর একটা হলো মিসফেসেন্স। সেটার মানে কি, সেটা হচ্ছে হলো গিয়া ইমপ্রপারলি করছেন, যে উইচ ইন মিসফেসেন্স রেফার্স টু, কিভাবে বলবো, ইমপ্রপারলি আপনি অডিট করছেন, যে ইন আ ওয়ে দ্যাট কজেস হার্ম অর লস টু অ্যানাদার পার্টি, মিসফেসেন্স। এগুলো হচ্ছে সিভিল লায়াবিলিটি, জেল নাই, জরিমানা থাকতে পারে প্রাইমারিলি। আর সিভিল লায়াবিলিটি, ক্রিমিনাল লায়াবিলিটি প্রমাণ করা অলমোস্ট ইম্পসিবল, অলমোস্ট ইম্পসিবল, মানে মানে ভেরি ডিফিকাল্ট। বাংলাদেশের রেগুলেটর উল্টাপাল্টা বলে যে আপনি ফর্জারি করছেন, হ্যান করছেন, ত্যান করছেন। আমি বলি ভাই লিগাল টার্মে আপনার কথা বলতেছেন, আপনি আপনার ভালো লাগতেছে বলতেছেন। ঠিক আছে, বাট ক্রিমিনাল লায়াবিলিটিও আছে, যেমন ইচ্ছা করে ফলস। এখন যদি কোর্টে গিয়ে বলে যে আমি ইচ্ছা করে ফর্জারি করছি, বা প্রমাণ করা যায়, ইটস নট ভেরি ইজি। হ্যাঁ, কারণ এটা তখন ক্লায়েন্টের ভাষায় দিবি যে, তুমি আমার দেখাইছো কেন, তখন সে একটা মামলা থেকে আরেক মামলা খেয়ে যাবে। সো ইটস ভেরি ডিফিকাল্ট, ইম্পসিবল না, বাট ভেরি ডিফিকাল্ট। হইলে তখন কি হয়, ফর্জারি হইতে পারে, জেল হয়ে যেতে পারে। সাধারণত লায়াবিলিটি ফর নেগলিজেন্স হয়, সাধারণত লায়াবিলিটি ফর নেগলিজেন্স, মিসফেসেন্স এগুলো হয়, ইমপ্রপার ম্যানেজমেন্ট। তো দিস ব্রিংস আস টু দ্য এন্ড অফ দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টারের শেষে আমরা রিয়েল ওয়ার্ল্ডের দুইটা কোয়েশ্চেন বলবো। এখন আমরা একটা ব্রেক নেই। নামাজ আমি পড়ি নাই, অনেকেও মানে আসরের নামাজ পড়তে পারেন নাই ব্যস্ততার কারণে। আমরা একটু 10 মিনিটের ব্রেক নিয়ে এসে বসে কোশ্চেনটা দেখি, নাকি কি বলেন? জি স্যার, শিওর স্যার। হ্যাঁ, এই কোশ্চেনটা আপনারা দেখেন, আমি একটু সময় এই 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 পেজের একটা স্ক্রিনশট নেন। 6 নম্বরের কোশ্চেন বানাইছেন, লেখেন লেখেন, স্ক্রিনশট নিয়েছেন এই কোশ্চেনে। এটা কিন্তু রিয়েল ওয়ার্ল্ড কোশ্চেন, একদম রিয়েল ওয়ার্ল্ড কোশ্চেন। নিছেন? জি স্যার, এটা নিছি। আর এটা কোশ্চেন আপনারা একটু সময় নিয়ে লেখেন, কারণ আমি এমনিও নামাতে যাবো, আসলে আমার দেরি হয়ে গেছে। তো আপনারা একটু কোশ্চেনটা পড়েন, আমি 10-15 মিনিট পরে এসে আমি আলোচনা করবো। একটু ফাস্ট গেলাম একটু জন্য, আপনারা একটু দেখেন, আমরা ইনশাল্লাহ আবার একটু ব্রিফ করবো আশা করি। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম সবাই। হ্যালো। স্যার, জি, বলেন আপনারা কেউ কোশ্চেনটা কিছু করতে পেরেছেন, তাল করতে পারছেন? হ্যালো। জি স্যার। বলেন দেখি কোশ্চেনটা। কিছু করতে বেসিকলি কোশ্চেন অনেক ইতিহাস আছে, হ্যাঁ। আপনাদের বলছে 3টে জিনিস নিয়ে কথা বলতে, এক রিলেভেন্ট, এথিক্যাল, ডিফারেন্ট। আপনাদের এই কাজের জন্য কি কি এথিক্স মানতে হবে? অডিটের ক্ষেত্রে একরকম, নন অডিটের ক্ষেত্রে একরকম, লিস্টেড কোম্পানির ক্ষেত্রে আরেক রকম, নন লিস্টেড কোম্পানির ক্ষেত্রে আরেক রকম। রিসোর্স, কি ধরনের রিসোর্স লাগবে, এবং মনিটরিং এন্ড রেমিডিয়েশন প্রসেস আপনার কেমন হতে হবে। বুঝে আসছে না? বুঝতে পারলেন?
স্যার এইখানে স্যার প্রফেশনাল ইথিক্স এর ক্ষেত্রে স্যার ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, প্রফেশনাল কম্পিটিশন। না না, বলছে আপনাদের আপনার রেগে রিমের মধ্যে কয়টা কম্পোনেন্ট পড়ছে? 8টা কম্পোনেন্ট পড়েছে না? ওগুলো কিন্তু প্রফেশনাল ইথিক্স না, আইওপিসিবি কিন্তু প্রফেশনাল ইথিক্স না। ওগুলো কি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। আর বাকি সেলফ ইন্টারেস্ট, সেলফ রিভিউ, ম্যানেজমেন্ট, তারপরে ইন্টিমিডেশন, এগুলো হচ্ছে থ্রেট, নট এথিক্স। এখানে বলছে আপনার এথিক্যাল রিকোয়ারমেন্ট গুলো কি কি জানতে চেয়েছে। তখন আমরা রেগেরিমের মধ্যে দুইটা ইয়ের মধ্যে একটা ছিল এঙ্গেজমেন্ট পারফরমেন্স, আর একটা ছিল এথিক্যাল রিকোয়ারমেন্ট। এথিক্যাল রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ফার্মের একটা এথিক্যাল রিকোয়ারমেন্ট এস্টাবলিশ করতে হবে, যেমন ইন্ডিপেন্ডেন্স, সাইন করতে হবে যে আমি এই ফার্মের ইন্ডিপেন্ডেন্স, যেটা অডিট করছি। তারপরে হলো গিয়া স্টাফকে জানাইতে হবে যখন তার ইন্ডিপেন্ডেন্স চেঞ্জ হবে। স্টাফকে, ক্লায়েন্টকে, স্টাফ তখন ফার্মকে জানাবে যে না, আমি কোম্পানির শেয়ার কি আছে, আমি করতে পারবো না। অথবা স্টাফে জানাতে হবে কিছু ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্স ক্ষতি হয়, নষ্ট হয়ে যায়। স্টাফ ওই ধরনের সিচুয়েশনে বলে স্টাফ আবার ফার্মে লিখে জানাবে যে আমি তো এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করি না, এই জন্য আমি এটা করতে পারবো না। ফার্ম আবার সেই সমস্ত ব্রিজ গুলা এঙ্গেজমেন্ট পার্টনার এবং অন্যান্য রিলেভেন্ট স্টাফকে জানাবে। এঙ্গেজমেন্ট পার্টনার তখন আবার ফার্মে বলবে যে কি অ্যাকশন নিতে হবে। এবং ফার্ম যদি নেটওয়ার্ক অফ দ্য ফার্ম হয়, কনফিডেন্সিয়ালিটি প্রিন্সিপাল লো রাখতে হবে, যেমন অন্য অন্য জায়গায় অন্য অন্য যে ফার্ম গুলো আছে সে যেন এগুলো জানতে না পারে। এগুলো হচ্ছে আপনার রিলেভেন্ট এথিক্যাল রিকোয়ারমেন্টস ফর দ্য ফার্ম। আপনার মনে আছে রিসোর্সের ক্ষেত্রে বলে থাকে সাফিসিয়েন্ট রিসোর্স, যার যোগ্যতা আছে। ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের সব কাজ করানো যাবে না। তারপর হলো গিয়া এঙ্গেজমেন্ট পার্টনার এমন একজন জানতে হবে, কারণ যেহেতু একটা নতুন পার্টনার কাজটা নিচ্ছে অক্সিজেন লিমিটেডের, এবং তার ওই টিম দিতে হবে, ওরকম টিম থাকতে হবে, যে এমন পলিসি থাকতে হবে যার রিক্রুটমেন্ট ট্রেনিং এর ব্যবস্থা আছে রিসোর্স নিয়ে। অক্সিজেন যেহেতু কম্পিউটারের যে একটা সিস্টেম ইন্ট্রোডিউস করছে, সেহেতু অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজিক্যাল রিসোর্স যারা দেখতে পারে যে সিস্টেমটা অ্যাপ্রোপ্রিয়েট লেভেলের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রোডাক্ট করতে পারে কিনা এবং ডাটা রিলায়েবল কিনা। এবং এমন ফার্মে এমন একটা প্রসিডিউরও রাখতে হবে, দেয়ার শুড বি প্রসিডিউর ফর এনশিওরিং দ্যাট এন অডিট টিম অ্যাজ এ হোল কালেকটিভলি হ্যাজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ টেকনিক্যাল নলেজ। একজন কিছুই পারে না, একজন খুবই পারে, এরকম যেন সবাই অ্যাটলিস্ট একটা মিনিমাম লেভেল অফ নলেজ থাকতে হবে। মনিটরিং কি? ফার্মের একটা মনিটরিং প্রসেস ডিজাইন করতে হবে, যেটা রিজনেবল অ্যাসুরেন্স দেয় যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ফার্মে যেটা আছে সেটা কাজ করছে। এবং এই গিভেন এমন একটা পার্টনারের কাছে এই দায়িত্ব দিতে হবে। কেমনে দিবে? কোল্ড রিভিউ করবে ফাইল, আমরা কিছুক্ষণ আগেই পড়ছি, কোল্ড রিভিউ করবে এবং কোনো ডেফিসিয়েন্সি থাকলে ওই পার্টনার জানাবে, ট্রেনিং এর ব্যবস্থা করবে, যারা রিপিট অফেন্ডার তাদের এগেইনস্টে অ্যাকশন নিবে, ডিসিপ্লিনারি অ্যাকশন নিবে। ফার্মের কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম যেসব এরিয়াতে কাজ করছে না সেই সব এরিয়াতে আরো ফোকাস দিবে বেশি। অ্যানুয়াল রিপোর্ট একটা নিজেরা বানাইতে পারে ফার্মের জন্য, যেখানে মনিটরিং কি কি প্রসিডিউর পাইছেন, কি কি ইস্যু পাইছেন, কি কি কনক্লুশন পাইছেন ফার্মের পার্টনারদের জানানো হইলে, ইত্যাদি। বুঝাতে পারছি না? জি স্যার। খুব সুন্দর একটা জি স্যার বলে পারে আমাদের। 3টা কথা নিয়ে কথা বলছিল, স্টোরিটা দিয়ে বলছে রিলেভেন্ট কি কি এথিক্যাল রিকোয়ারমেন্ট থাকবে, আপনার রিসোর্সের ব্যাপারে এই ক্ষেত্রে কি কি জিনিস করা লাগবে। 6 নম্বরের কোশ্চেন রিজনেবলি ইজি। আর মনিটরিং রেমিডিয়েশন প্রসেস আপনার কি করা লাগবে। আমরা 3টার মধ্যে 4টা করে বুলেট পয়েন্ট বলবো, ডান। সবগুলো তো 4টা বলতে পারবো না, হ্যাঁ না, সবগুলোই মোটামুটি 3-4টা বানাইছে না বলা সম্ভব, মিনিমাম 4টা বললে 3-4 12 নম্বরের জন্য আপনি 12টা পয়েন্ট লিখছেন, শুড বি ওকে। যে একই কথা বারবার লিখে লাভ নেই, নাম্বার পাবেন। কার কার এই কোশ্চেনটা আনসার করতে খুব বেশি ডিফিকাল্টি মনে হচ্ছে, বা আমি স্যার বুঝি নাই যে এথিক্স এর সাথে নর্মাল এথিক্যাল স্ট্যান্ডার্ড মিলিয়ে ফেলছি? কার কার মনে হচ্ছে? আমি স্যার আপনাদের এই কাছে যে যদি নর্মাল ইথিক্যাল স্ট্যান্ডার্ড দেখতেছিলাম। মিলিয়ে ফেলছেন, হ্যাঁ বুঝতে পারছিলাম। এইটাই হয়, এই যে এইটারে বলি। আমার এই কোশ্চেনে বলছে ডাইনে 500 গজ হাঁটো, আমি বামে 2000 গজ হাইটে বলছে, অনেক দূর তো হাঁটছি স্যার, এত কোনো মার্ক দিবে না। না, ডাইনে আপনি 10 গজ হাঁটেন, আগে কোশ্চেন বুঝেন ওইটা কি। ওইটা হচ্ছে এথিক্যাল থ্রেটস টু ইন্ডিপেন্ডেন্ট, আইইউপিসিবি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস। আর এখানে বলছে আপনার আইএসকিউএম অনুযায়ী, আপনার কিন্তু কোশ্চেনেও বলা আছে, আপনি দেখেন কোশ্চেনের ফার্স্টে বলা আছে না, আইএসকিউএম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন কোয়ালিটি ম্যানেজমেন্টের 8টা এলিমেন্ট। 8টা এলিমেন্টে আমরা কি বলি? SOQM, এস মানে কি? সিস্টেম অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট। এই পুরো সিস্টেমের 8টা পার্ট থাকে। এটা মনে করেন কম্পিউটারের মধ্যে 8টা পার্ট থাকে। এই 8টা পার্টের 3টা পার্ট নিয়ে আলোচনা করতে বলছে।
এই 3টা পার্ট 8টা পার্টকে আমরা সংক্ষেপে কি বলি? রেগেরিং। রেগেরিং মধ্যে এথিক্যাল রিকোয়ারমেন্ট, রিসোর্সেস এবং মনিটরিং এন্ড রেমিডিয়েশন প্রসেস নিয়ে কথা বলতে বলছে। এখন বুঝছেন কোশ্চেনটা? স্যার এখন ধরতে পারছি। হ্যাঁ, এখন এখন বোঝার পর অনেক ইজি লাগতেছে না? জি স্যার বলেন এখন দেখি, বুঝতে পারছি। ইজি লাগতেছে কোশ্চেনটা? হ্যাঁ স্যার ইজি লাগছে। লাগা উচিত। এই যে দেখেন, আমি দেখছি তো আপনারা মোটামুটি মেধাবী। কারণ কি, আমি আপনাদের অন দা স্পট জিজ্ঞেস করি বলে আপনাদের একটু কষ্ট, এটা আমারও হয়েছে। কিন্তু যখন আপনাদের একবার ধরাই দিই, তখন কিন্তু আপনারা খুব সুন্দর উত্তর বলতেও পারেন, লিখতেও পারেন। তো এই আত্মবিশ্বাসটা যে আমি শুরু যখন করব, তখন আমি রাইট পথে হাঁটবো। আমার কোশ্চেন হুড়াহুড়ি করে পইরে ওই এথিক্স স্যার ভুলাই ফেলছি। এথিক শব্দটা দেখছি, লেগে গেছে প্যাঁচা। প্রথম রিকোয়ারমেন্টে এথিক্যাল রিকোয়ারমেন্ট দেখছি, এই শুরুতে যে ISQM1 আছে ওইটা আর কি মনেও নাই, ওইটা আউট অফ স্কাল। আমি স্যার অন্য লাইনে হাঁটা শুরু করছি। এরপর তো সেই বাম রাস্তায় হেঁটে চলা, মাইলের পর মাইল। যদিও উত্তরে খালি বলছে ডাইজিকে আপনার 10 গজ। সিম্পল, ইজি। এবং এইটা কিন্তু অ্যাকচুয়াল রিয়েল ওয়ার্ল্ড কোয়েশ্চেন, এই মার্চ এপ্রিল 2023-এ আসছে। কোশ্চেনটা খুবই ইজি, খুবই ইজি। জাস্ট আপনি সোজা পথে হাঁটলে তো মানেও লেখা যেটা রিলিভেন্ট এথিক্যাল রিকোয়ারমেন্ট কি, রিসোর্স কিরকম রাখতে হবে, আর হচ্ছে হলো গিয়ে আপনার কি শিখে মনিটরিং এর। তার মানে আমরা এই ক্লাসগুলো থেকে এই কোশ্চেন গুলো এখন বুঝতে পারছেন কিরকম আসে। হ্যাঁ স্যার। এখন আরেকটা কোশ্চেন করি, আমরা একেবারে শেষের দিকেই চলে আসছি। এই কোশ্চেনটা করেন দেখি। হ্যাঁ, বল দি, কি অবস্থা? হ্যাঁ, বলতে থাকো, শুনছি। স্যার নতুন একটা কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট চালু করেছে স্যার। এখন কোয়ালিটি কন্ট্রোল যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের ফার্মের কি কি benefit হবে এইটা চাইছি স্যার। স্যার আমরা অডিটের হ্যাঁ, এটা কোয়ালিটি ভালো বাড়াইতে পারি লাগছে না। স্যার। হ্যাঁ, হ্যালো। জি স্যার। জি বলেন। স্যার আমরা এই কোয়ালিটি কন্ট্রোল যদি করি সেক্ষেত্রে স্যার আমাদের অডিটের কোয়ালিটি বাড়াইতে পারি স্যার, ফার্মের রেপুটেশন বাড়বে, রিস্ক কমাইতে পারি স্যার। আমার স্ক্রিন দেখতে পারেন? জি স্যার দেখা যাচ্ছে। আমি যেটা বলার চেষ্টা করছি, যে আপনারা এটা দেখবেন খুবই একটা মানে বেসিক কোয়েশ্চেন। আপনার ফার্মের আপনার এই প্রশ্নটা রিকোয়ারমেন্টটা কি চাইছে? বলছে আপনার ম্যানেজার বলছে আপনার ডিপার্টমেন্টে কোয়ালিটি কন্ট্রোল প্রসিডিউর যেটা ISQM নিয়ে এটা ফার্ম ইন্ট্রোডিউস করছে, এটা নিয়ে এটা ব্রিফ করতে, এবং একটা লিস্ট অফ বেনিফিট, কি কি বেনিফিট হয়, হ্যাঁ, সেগুলা প্রেজেন্টেশনের পার্ট। তো বেনিফিট গুলা কি স্ট্যান্ডার্ড থাকবে প্রত্যেকটা অডিট ওয়ার্কের, রেজিস্টার্ড রেজিস্টার্ড অডিটরদের প্রফেশনাল অডিটর হিসেবে জানবে। তারপর একটা স্ট্যান্ডার্ড জিনিসটা মেজার করা যাবে, এবং ইন্ডিভিজুয়াল যারা কাজ করবে তারা বুঝবে যে তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ হচ্ছে। এটা হচ্ছে একটা পার্ট অফ দ্য ইস্যু। এরপরে কি, এবং ফার্ম তখন এটার পরে এনশিওর করবে যে তারা এই যে বেনিফিট গুলোর সাথে ফার্ম তখন এনশিওর করবে এই কিছু আছে যে ভুল কনক্লুশন যেন না ড্র করে, যাতে করে লস অফ রেপুটেশন হয়, ফাইন হয়, পেনাল্টি হয় ইত্যাদি। এবং যেসব জিনিস কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে একসেপ্টেন্স কন্টিনিউয়াসলি বলছিলাম যে উল্টাপাল্টা ক্লায়েন্ট নিবে না, এথিক্স এর উপর গাইডেন্স থাকবে, মনিটরিং থাকবে ইত্যাদি। ঠিক আছে, এটা খুবই ইজি একটা কোশ্চেন। এটা এটা আমার মনে হয় না পরীক্ষায় আসবে। আই বি ভেরি সারপ্রাইজ এটা আসলে। এটা জাস্ট আরেকটা কোশ্চেন আছে, টু বিগ অ্যান্ড লাস্ট কোশ্চেন। আমি ভাবছিলাম এটা কি করবেন, একটু চিন্তা করছিলাম করবেন কিনা। এটা স্যার আমাদের হোমওয়ার্ক দিয়ে দেন। হোমওয়ার্কের জন্য আরো একটা আছে, আরো fun।
যাই হোক, এখন বলেন ঠিক আছে, আজকে আমরা 5:30 বন্ধে ক্লাস করবো, আপনারা বলেন 15 মিনিট আগে ছুটি। এখন বলেন 5 চ্যাপ্টার থেকে আপনাদের অবজারভেশন বলেন। আমি আর ওইটা এই স্লাইড গুলো তো আপনাদের চলেই যাবে, উত্তরও দেওয়া আছে, একটু দেখে নিয়েন। আপনারা এখানে কোনো জায়গায় উত্তর যদি কোনো প্রবলেম টবলেম হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন কোনো হেজিটেশন ছাড়া। বাট আমি যেটা বলার চেষ্টা করছি, আপনি খালি বলেন যে আপনার এই যে কোয়েশ্চেন গুলো আমরা ব্যাচের কোয়েশ্চেন করেছি, ব্যাচ বলতে প্রায় বছরের কোয়েশ্চেন করেছি সব চ্যাপ্টারে যখন পেয়েছি। এটা ছাড়া আইসিডব্লিউ বই থেকে কোয়েশ্চেন করেছি, ইন্টারেক্টিভ কোয়েশ্চেন করেছি, ক্লাসে যতটুকু পেরেছি স্লাইড গুলো অ্যাট্রাকটিভ যতটুকু করা যায়। অডিট তো এটা তার বায়োলজি না যে অনেক বেশি অ্যাট্রাকটিভ করা যাবে, বাট অডিট হিসেবে যতটুকু করা যায় করানোর চেষ্টা করেছি। এবং আমি নিশ্চিত অডিটের মধ্যে একটা বোরিং চ্যাপ্টার আপনাদের কিছু প্রশ্ন আছে। সো দিস ইজ ইয়োর চান্স টু আস্ক মি এনি কোয়েশ্চেন্স, এনিথিং দ্যাট কামস টু ইয়োর মাইন্ড। ইটস আ বিউটিফুল অপরচুনিটি, ইউজ ইট। আমি ওই কোয়েশ্চেনটা আমরা না করি, ওই কোয়েশ্চেনটা ওইটা আপনাদের স্লাইডে থাকবে, উত্তরও স্লাইডে থাকবে, নিজেরা সলভ করে আপনারা নিজেরা উত্তর দিয়েন। সো ইট'll be better। আমরা কোশ্চেনটা না করি, যেহেতু একদম শেষের দিকে চলে আসছি। সো আমি একটু স্লাইড শেয়ারিং এখন বন্ধ করে দিচ্ছি। এখন আমি আপনাদের কাছ থেকে কথা শুনতে, আর যিনি কিসে করছেন এখন আপনারা আমাকে বলেন যে আপনাদের প্রশ্ন। স্যার ক্লাসগুলো করার পরে স্যার একটা কনফিডেন্স বিল্ড আপ হয়েছে, কিন্তু স্যার আমার একটা সমস্যা হচ্ছে, ক্লাস করার সময় সবই কনসেপ্ট বুঝতে পারতেছি, সব ক্লিয়ার হচ্ছে। যখন স্যার আমি ফার্দার আবার এই স্লাইড গুলো নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করতে যাচ্ছি, তখন স্যার খেই হারিয়ে ফেলতেছি। এই ক্ষেত্রে কি করতে হবে স্যার? আপনি প্রথমত এখন এতদিন যেটা হতো সেটা হচ্ছে কি, দেখেন আমি পড়াতাম এক সপ্তাহে, স্লাইড পেতেন আপনি আরেক সপ্তাহে, পাওয়ার পর আপনার দুঃখের সাগরে বেশি। আমি এক সপ্তাহে অনেক কাজে ব্যস্ত ছিলাম, স্যার আমি মনে করতে পারছি না কি হচ্ছে না হচ্ছে। আজকে যেমন আপনি 4-5 পেয়ে যাবেন। আপনি প্রথমত আগে এই চ্যাপ্টারটা আমাদের পড়াশোনা শুরু হয়েছিল কি দিয়ে, আমি 5টা চ্যাপ্টারের গল্পটা কেমন। এই গল্প কিন্তু একটা কারণে চ্যাপ্টার 1 আছে, চ্যাপ্টার 1 13তে দেয়নি একটা কারণ, রাইট? চ্যাপ্টার 13 জায়গায় আছে চ্যাপ্টার 13, চ্যাপ্টার 3 হয় নাই একটা কারণ। So আপনার এই গল্পের স্টোরিটা বুঝতে দেবেন কি, আমি এইটার পরে এইটা শিখছি। যেমন প্রথম চ্যাপ্টারে বলছে আপনি আগে কিগুলো শিখে আছেন, এগুলো তো অনেকদিন হয়েছে ভুলে গেছেন, আপনার একটু রিফ্রেশ করাই দিই। আপনি বললেন ফেয়ার এনাফ। তারপরে বলতেছে দেখেন আমরা অডিটে যাওয়ার আগে আপনি বুঝেন আপনার দায়িত্ব কোনটুকু। আপনি খেলতে যাওয়ার আগে আপনার দায়িত্ব বুঝে নেন। আপনার দায়িত্ব এইটা, ম্যানেজমেন্টের দায়িত্ব এইটা, ফ্রড হইলে আপনার দায়িত্ব এইটা, ওর দায়িত্ব ওইটা, নন অডিট সার্ভিসের ক্ষেত্রে আপনার দায়িত্ব এইটা, ওর দায়িত্ব ওইটা। তারপরে যখন আপনি ঢুকতে যাবেন বলবেন কি আমি এখন কোন খেলায় খেলবো, তখন আপনারা বলছে যে না আগে স্ট্যান্ডার্ড বুঝেন, আপনি কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী পড়বেন। আইসা অনুযায়ী করবেন, আইএসএই অনুযায়ী করবেন, আইএসআরই অনুযায়ী করবেন, আইএসআরএস অনুযায়ী করবেন, কি অনুযায়ী করবেন। আপনি বলে ছোট্ট চ্যাপ্টার, এবং কে কোন স্ট্যান্ডার্ড বানায়, কোন ক্ষেত্রে কোন স্ট্যান্ডার্ড লাগে ইত্যাদি। তারপরে যখন আপনি কাজ, এখনো কিন্তু কাজ শুরুই করেন নাই, ক্লাস আপনি এখনো খেলা স্টার্টই করেন, মানে অ্যাকচুয়াল অডিটে আমরা ঢুকিয়ে নেই। অডিট শুরুর আগে এগুলো লোক সর্ট অফ অজুর মতো, পানি আছে কিনা, গা হাত পা পরিষ্কার আছে কিনা, ভালো কাপড় পরিষ্কার আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। ঠিক একইভাবে নামাজ কিন্তু আমি স্টার্টই করিনি। তো প্রথমে আমাদের আগের বছর আগের নলেজ, সেকেন্ড হচ্ছে কার কি দায়িত্ব বুঝে নেওয়া, থার্ড অফ হচ্ছে কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজটা করব, 4 নাম্বার হচ্ছে এই এথিক্যাল স্ট্যান্ডার্ড মাইনে আর এই গাইডেন্স মেনে আপনি কাজটা করতে পারবেন কিনা, এবং 5 নাম্বার এই কাজটা করার জন্য আপনার ফার্মের কোনো সিস্টেম আছে কিনা এটা আগে চিন্তা করেন। যেটা আমরা এইমাত্র বললাম যে আইএসকিউএম এসওকিউএম আছে ফার্মের, ফার্মের যে 8টা স্ট্যান্ডার্ড এগুলো ফার্মে আছে, হ্যাঁ। আইএসবি এর কোড অফ এথিক্স আছে, ওগুলো কি আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। আপনি যখন এগুলো সব বেরোবেন তারপরে গিয়ে দেখবেন আপনার চ্যাপ্টার পর কিসে শুরু হবে, একসেপ্টেন্স এন্ড কন্টিনিউয়াস, কোন ক্লায়েন্ট রাখবো কোন ক্লায়েন্ট রাখবো না, ইত্যাদি ইত্যাদি। আমি কি এখন বুঝাতে পারছি না? এইবারও পারছি না। তো আপনি খেই হারিয়ে ফেলছেন কেন? আপনার প্রথম চ্যাপ্টার ছিল রিইন্ট্রোডাকশন আগের, এরপরে বলছে রেসপন্সিবিলিটি। আপনি খুব সাবধান, আপনার যে ক্লায়েন্ট ধরে ফেলে ফ্রডের ক্ষেত্রে কার দায়িত্ব কার দায়িত্ব না, আপনার শিখাইতেছে কেন? শিখাইতেছে কারণ আপনি আপনার দায়িত্বের অংশটুকু করবেন, ওর দায়িত্ব নিয়ে আপনার এত টেনশনের কোনো কারণ নেই। তারপরে বলছে ঠিক আছে আমি এটা বুঝছি, কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করবো স্যার, আইএস অনুযায়ী করবো, আইএসএই অনুযায়ী করবো, আইএসআরএস অনুযায়ী করবো, কি দিয়ে করবো। তারপরে যখন এটা জানলেন যে এটা আইএসএই দিয়ে করবো, স্যার এখানে আমার কি কি প্রফেশনাল ইথিক্স রাখতে হবে,
আপনি কি লিস্টেড কোম্পানি করতেছেন, নন লিস্টেড কোম্পানি করতেছেন? লিস্টেড কোম্পানি করতে আপনার ফ্যামিলি কেউ আছে না নাই? এদের সাথে কি আপনার অন্য কোনো কাজ আছে না নাই? আচ্ছা ঠিক আছে, গেল। এখন আপনি যখন কাজ শুরু করতে যাবেন তখন বলতে আপনার ফার্মের কোনো কোয়ালিটি কন্ট্রোল আছে? বলে ফার্মের আবার কোয়ালিটি কন্ট্রোল? ফার্মের কোয়ালিটি কন্ট্রোল মানে এই যে আপনি কাজ শুরু করবেন, আপনার কোনো ট্রেনিং আছে? আপনি জানেন আপনার ট্রেনিং না থাকলে আপনি ঢুকতে পারবেন? ফার্ম যে এই কাজটা বুঝুক না বুঝুক নিয়ে নিছে, ও কি কাজটা করতে পারবে? ফার্মের এরকম রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস আছে? ফার্মের কোনো এথিক্যাল গাইডলাইন্স আছে? ফার্মের মনিটর কে করবে? ডাইরেকশন কে দিবে আপনার? সুপারভাইজ কে করবে? আপনি ধরুন হ্যাঁ হ্যাঁ এটা তো ভুলে গেছিলাম, তখন আপনি ডাইরেকশন সুপারভাইজার ঠিক করে এরপরে আপনি বললেন যে না আমি সব ঠিক করছি, এখন আমি ক্লায়েন্ট একসেপ্ট করি, যেটা হচ্ছে চ্যাপ্টার 6, যেটা আমি না ইনশাল্লাহ পরের জন পড়াবো। খেয়ে আপনি হারাবেন না, কারণ কি বই একসাথে নিয়ে পড়বেন। দরকার হলে স্লাইডটা পড়েন, হয়তো স্লাইডটা পড়তে একটু আরাম লাগে, স্লাইড পড়ার পরে কোয়েশ্চেন সলভ করেন না, বই পড়েন। বই পড়েন, স্লাইড পড়েন, বইয়ের ইন্টারেক্টিভ কোয়েশ্চেন করেন, মাথায় মাথায় করেন, দেন কোয়েশ্চেনটা সলভ করেন হাতে লিখে। দ্যাট ইজ ইউর ওয়ে টু সাকসেস। এখন বুঝাতে পারছি? জি স্যার। তাতে ইনশাল্লাহ আপনি খেয়ে হারাবেন, আমি আশা করি খেয়ে হারাবেন না। আর এরপরে খেয়ে হারে তো দোয়া আছে, দোয়া আগেও করতে পারেন, এখনো করতে পারেন, যে কোনো অবস্থা। দোয়ার ভলিউম চেঞ্জ হবে। প্রথমে থাকবে রাব্বি জিদনি ইলমা, আর এরপরে যখন এত কিছু করার পরে পারবেন না, তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পুরা বিপদে আছি, এখন কি করবো? কথা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এনিওয়ান এলস? এই প্লিজ একটু রেকর্ডিং বন্ধ করেন, আমার একটু কিসব কথা বলতেন, রেকর্ডিং করতেছেন এগুলো।